আপনি দিয়ে দেন ভাই গ্রুপে ঢুকে। কি? আপনি তো মানে অ্যাডমিন মোডে দেওয়া আছে না? আছে। সাউন্ড শুনুন। শোনা যাচ্ছে? দেখো তো, শোনেন, সাউন্ড আসছে? এখানে দিয়ে দিই। কই লাইভের কিছু আসে নাই আমার কাছে। আসবে ভাই, একটু জাস্ট ওয়েট করেন। সাউন্ড আসছে? হ্যাঁ, এটাকে আমি কি করব? ফিচার ফিচার দেব? কি বলছেন? শুরু হয়েছে তাই তো? হ্যাঁ, এভরিওয়ান দিয়ে দেন। ফেরা বিসমিল্লাহ, আপনি নেন ভাই। তুমি কই যাও? নাকে ড্রপ দিব ফেরা। আচ্ছা শেষ। কই লাইভের কিছু আসে নাই আমার কাছে। সাউন্ড আসছে? এটাকে আমি কি করব? ফিচার ফিচার দেব? তোমাদের ডেন্টাল অ্যানাটমি লেকচার ক্লাস শুরু করবো কিছুক্ষণের মধ্যেই। তোমরা সবাই জয়েন করে যাও আর কমেন্টে জানাও যে হ্যাঁ তোমরা জয়েন করছো। আমরা আজকে কার্ড 1 নিয়ে আলোচনা করব। যে হ্যাঁ তোমরা জয়েন করছো। হ্যালো হ্যালো বিডিএস গাইস, তোমরা ফার্স্ট ইয়ারে তোমাদের ওরিয়েন্টেশন মনে হয় শুরু হয়ে গেছে, তোমাদের অ্যাডমিশন নিয়ে ফেলছো। তোমরা তোমাদের ইচ্ছা অনিচ্ছা বা বাবা মার ইচ্ছা বা উপরওয়ালার ইচ্ছায় বিডিএসে অ্যাডমিশন নিয়ে ফেলছো। এখন এই ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারিতে যখন তুমি আসছো, তোমাদের আজকে আমি ডেন্টাল অ্যানাটমি কার্ড 1-এর ব্যাপারে ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলবো। তোমাদের খুবই সিম্পল জিনিস নিয়ে আমরা আলোচনা করব। সেইগুলো নিয়ে আমাদের একটা ডিসকাশন থাকবে। আজকে সেশনটা লাইভ হচ্ছে, তোমরা সবাই জয়েন করে ফেলো যারা আসো। আমরা তো সময় থেকে একটু পিছানো আছি একটু টেকনিক্যাল কারণে, বাট আমরা এখনই শুরু করতেছি। ব্যাপারটা হচ্ছে ডেন্টাল মানে ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি সাইট হচ্ছে, মানে সাবজেক্ট হচ্ছে কম্বিনেশন সাবজেক্ট। কম্বিনেশন সাবজেক্ট বলতে তোমাকে মেডিকেলের সাবজেক্ট পড়তে হবে, সাথে ডেন্টালের সাবজেক্ট। এই জায়গাটাতে সবথেকে একটা ব্যারিয়ার হচ্ছে মেডিকেল এবং ডেন্টাল এডুকেশনের ভিতরে ল্যাঙ্গুইস্টিক এবং কিছু টার্মের পার্থক্য আছে। তো এইটার জন্য তোমাকে যেটা করতে হবে, তোমাকে একটু পড়াশোনাকে আরও স্মার্টলি করতে হবে। তোমাদের ফার্স্ট ইয়ারে জেনারেল অ্যানাটমি আছে, সেখানে বায়োলজি, হিস্টোলজি, পার্টিকুলারলি বায়োকেমিস্ট্রি আছে, সাথে ডেন্টাল অ্যানাটমি আছে। ডেন্টাল অ্যানাটমি এবং জেনারেল অ্যানাটমি, এই দুটো অ্যানাটমির মোস্ট অফ দ্য টার্মস মোটামুটি সেম, কিন্তু কিছু টার্ম আছে ডেন্টাল অ্যানাটমির স্পেশাল। তো আমরা একদম শুরু থেকে জাস্ট আজকে খুবই বেসিক জিনিস শুরু করব। কার্ড 1-এ যেটা আছে ইন্ট্রোডাকশন অ্যান্ড টার্মিনোলজি। এরপর আমরা আস্তে আস্তে কোর্সে তোমাদেরকে মোটামুটি কার্ড 1-এর যতগুলো টপিক আছে সেগুলো পড়বো। তো ডেন্টাল অ্যানাটমির লেকচার সিরিজ আজকে আমরা শুরু করছি। চলো আমরা শুরু করি আস্তে আস্তে। দেখো,
যেহেতু আমরা বিডিএস আমরা এনরোলমেন্টে চলে গেছি, একটা জিনিস বলে রাখি, ফার্স্ট ইয়ার থেকে শুরু করতেছো, সবসময় থিঙ্কিং লেভেল থাকবে ইন্টারন্যাশনাল লেভেলে। কারণ এখন গ্লোবালাইজেশন, যদি তুমি খেয়াল করো বিশ্বে যে কোনো দেশ যেটা করে, 3 ক্যাটাগরির মানুষকে নেয়। একটা হচ্ছে তোমার ডে লেবার টাইপের লোকজন, যারা ওয়ার্ড টাইপের জব করবে। সেকেন্ড, যারা ইন্টেলেকচুয়াল অ্যান্ড পোটেনশিয়ালি স্কিল্ড, তাদেরকে নেয়। আর রিচ পিপুল। তো ব্যাপারটা হচ্ছে এই গ্লোবালাইজেশনে যদি তুমি তোমাকে স্ট্যান্ডার্ডাইজ না করো, তাহলে তোমার হাতে পোটেনশিয়ালিটির কারণে অপরচুনিটি কমে যাবে। তোমাকে খুব লিমিটেড জিনিস নিয়ে কাজ করতে হবে তখন। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে বেসিক্যালি ফার্স্ট ইয়ার থেকেই তোমাদেরকে এমনভাবে আমরা পড়াবো বা ট্রেন করব যেন তোমরা একটা ইন্টারন্যাশনাল ডেন্টাল সার্জনের স্ট্যান্ডার্ডটা মেনটেন করো। কারণ তুমি দেখো, তোমরা পাস করবো হচ্ছে সম্ভবত আজ থেকে 5 থেকে 6 বছরের মধ্যেই। তো তখন দুনিয়াটা আরও স্মার্ট হয়ে যাবে, এআই চলে আসবে, অনেক চেঞ্জ হয়ে যাবে। তখন নিজেকে আপডেট এবং স্কিল্ড না রাখলে আসলে নিজেকে তুমি ধরে রাখতে পারবো না একদম। এটা খাঁটি কথা, এটা কোনো মোটিভেশন না। তো এই জন্য তোমার নলেজ, স্কিল, পোটেনশিয়ালিটিটাও পুরোপুরি কাজে লাগাইতে হবে। তো বেসিক্যালি যেটা হয়েছে, যখন আমরা ফার্স্ট ইয়ারে, আমি শুরু করছি ফার্স্ট ইয়ারে, যখন পড়ানো শুরু হয় প্রথম 3 মাস প্রচণ্ড ধাক্কা খাইছি। কেন ধাক্কা খাইছি? আমরা ইন্টারমিডিয়েট, আমরা বেসিক্যালি বাংলা মিডিয়ামে পড়ছিলাম। খুব 2-1 জন আমাদের ফ্রেন্ড ছিল যারা ইংলিশ মিডিয়ামে পড়ছে। তো যারা ইংলিশ মিডিয়ামে পড়তেছিল ওদের জন্য শুরুটা খুব ইজি ছিল, আমাদের জন্য শুরুটা কঠিন ছিল। কারণ আমাদের ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না, আর অ্যাজ এ বাংলাদেশি আমাদের ইংলিশের অবস্থা এমনিও খুবই খারাপ। তারপরে যেই জিনিসটা হয়, কোপ আপ করতে আমাদের মোটামুটি 3 মাসের সময় লাগে। এই সময়টা ব্রেনের উপর একটা চাপ থাকে, একটা এনজাইটি কাজ করে, একটা স্ট্রেস কাজ করে। ডেন্টালের সাবজেক্টে যখন তুমি পড়া শুরু করবা, তখন এইটা আরও বাড়বে। কারণ এই জিনিসটা টোটালি আননোন। আমাদের বাংলাদেশের ডেন্টালের প্রত্যেকটা জিনিসের উপর আমাদের অ্যাওয়ারনেস কম। এটার উপরে কোনো ধরনের অ্যাড নাই, কোনো অ্যাওয়ারনেস প্রোগ্রাম নেই। মেডিকেলের অনেক টার্ম আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি, যেমন জ্বর, সর্দি, কাশি, ফিভার, কি হইলে কি, মোটামুটি সবাই আমাদের একটা নলেজ থাকে মেডিকেলের সাবজেক্টের উপরে। কিন্তু ডেন্টালে এসে যেটা হয় সেটা টোটালি অন্যরকম হয়, এটার উপরে কারোর কোনো নলেজ থাকে না। তুমি যখন বিডিএসে এনরোল হয়েছো, এখন তোমাকে যখন এই টার্মগুলো প্রথম ইন্ট্রোডিউস করানো হবে তোমার সাথে, তুমি একটা চ্যালেঞ্জ ফেস করবা, সোজা কথা, যেটা আমরা করছি এবং তোমাদের ইমিডিয়েট সিনিয়ররাও করছে। কিন্তু আমাদের এই কোর্সে আমরা যেটা করব, এই চ্যালেঞ্জটা তোমাকে ইজি করে দেবো, একদম জাস্ট লাইক এ লিকুইড। তো আমরা মেইনলি শুরু করবো এখন কি পয়েন্ট থেকে, একদম ইন্ট্রোডাকশন, বেসিক কথাবার্তা দিয়ে আমাদের ক্লাসে। দেখো, আমরা আজকে ইন্ট্রোডাকশনের কথা বলবো আর টার্মিনোলজি। ইন্ট্রোডাকশন এক্স্যাক্টলি কি হয়? আমরা বেসিক্যালি নর্মালি একজনের সাথে ইন্ট্রোডিউস করি কিভাবে, যে ভাই আপনার নাম কি, বাড়ি কোথায়, বাসা কোথায়, কি করেন, এই ধরনের ইনফরমেশন দিয়ে জাস্ট একটা ইন্ট্রো হয়। আমরা সাবজেক্টটা এইভাবেই ইন্ট্রোডাকশনভাবেই শুরু করব। আর টার্মিনোলজি হচ্ছে, তোমরা অলরেডি অ্যানাটমি ক্লাস হয়তো করছো বা সামনে করবা। টার্মিনোলজি হচ্ছে যে অ্যানাটমিতে অনেকগুলো স্ট্রাকচার থাকে, যেই স্ট্রাকচারগুলো কি হয়, তোমাকে ওই স্ট্রাকচারগুলোর নাম ধরে বা ডিরেকশন, কোন সাইডের এই ডিরেকশন, স্ট্রাকচারের ডিরেকশন, এগুলোর টার্ম থাকে যেগুলোকে আমরা বলি টার্মিনোলজি। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা বুঝতে হয় জিনিসটা। যদি তুমি কখনো টার্মিনোলজি না বুঝো, তুমি পুরা বছর এটা সাফার করবা, কারণ তুমি ওইটা নলেজে গ্যাপ থাকবে। আর ডেন্টালের এখন আমি সবার প্রথমে কথা বলবো যেটা নিয়ে, সেটা হচ্ছে এক্সাম সিস্টেম ফ্লো চার্ট। এইটা তোমাকে এইভাবে বুঝতে হবে। ধরো তুমি যেহেতু ডেন্টালে আসছো, ডেন্টাল অ্যানাটমি তোমার সাবজেক্ট আছে, তো এখান থেকে যেটা হবে, সবার আগে মেডিকেলের সব থেকে ভয়ঙ্কর জিনিস হচ্ছে পরীক্ষা। শুরু থেকেই শেষ পর্যন্ত শুধু পরীক্ষা, তোমার পরীক্ষা থাকবে। বাট এই পরীক্ষার কিছু ক্যাটাগরি আছে। সবার প্রথম তোমার সামনে আসবে সেটা হলো আইটেম এক্সাম। আইটেম এক্সাম এক্স্যাক্টলি কী হয়? ভাইবা হয়, তোমাকে করা হয়। তুমি এখন একটা আইটেমে যদি 4 ঘন্টা সময় দাও পড়ার জন্য, 4 আওয়ার, তুমি অনেক ইনফরমেশন পড়বা, অনেক কিছু জানবা, আইটেমে যাবা, তোমার ভাইবা হবে, তুমি আইটেম ক্লিয়ার করবা। এখন আইটেম 10 মার্কের মধ্যে হয়, এর ভিতরে হচ্ছে সম্ভবত 6-এ পাস, সর্বোচ্চ হাইয়েস্ট তোমার টিচার তোমাকে 9 দিতে পারে।
মেডিকেল সায়েন্সে কখনো 100% মার্ক দেয় না, কারণ যেহেতু প্রত্যেকটা টপিক স্টিল রিসার্চিং, স্টিল নতুন নতুন ইনফরমেশন আসছে, অনেক কিছু জানার আছে, সেই জায়গাটা থেকে মানে টিচাররা মনে করে যে কাউকে আসলে 100% মার্ক দেওয়া উচিত না। এটা ম্যাথের জন্য পসিবল হতে পারে, বাট ডেন্টাল সায়েন্সে বা মেডিকেল সায়েন্সে কোনো সাবজেক্টে এটা মোটামুটি এখনও পর্যন্ত এটা খুবই টাফ 100% মার্ক ক্যারি করা। কারণ হোয়াট ইজ নেক্সট, 5 বছর পরে এই জিনিস চেঞ্জ হয়ে যেতে পারে, নতুন আপডেট ইনফরমেশন আসবে। বেসিক্যালি আমি যখন পড়াশোনা করছি তখন আমি বিটিএসসি যা পড়ছি, এখন এসে আমি দেখছি যে এই জিনিস টোটালি আপগ্রেড হয়েছে, অনেক চেঞ্জ হয়েছে। এবং যেহেতু আমি পোস্ট গ্রাজুয়েশনে পড়াই, তো সেখানেও আমি ওদেরকে যখন পড়াই তখন আমি দেখি যে নতুন অনেক ইনফরমেশন আছে, ওটা আমিও শিখি, ওটা আমারও শেখার প্রয়োজন পড়ে। তো মেইন হচ্ছে প্রথমে তোমার সামনে ডেন্টাল অ্যানাটমি সাবজেক্টকে ইন্ট্রোডিউস করা হবে। তোমার একজন ব্যাচ টিচার থাকবেন, একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, একজন অ্যাসোসিয়েট প্রফেসর, একজন এইচওডি থাকবেন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। হেড অফ ডিপার্টমেন্ট বেসিক্যালি তারা এই জিনিসগুলো নিয়ে তোমাদেরকে পড়াবে, এক্সপিরিয়েন্স মানে পড়াবে, এবং তারা এক্সপিরিয়েন্স এই ব্যাপারটাতে। ডেন্টাল অ্যানাটমি সাবজেক্ট যদি তুমি না বুঝো, লিটারেলি ইউ উইল জাস্ট ইন হেল। মানে যদি কেউ না বুঝে পড়ে, সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালও সেম। ডেন্টালের সাবজেক্টগুলো কঠিন না, বাট যেটা হয় আমাদের যে টিচিং সিস্টেম সেইটার কারণে আমাদের কাছে অনেক কঠিন লাগে, অনেক বোর লাগে। বাট বিলিভ মি, ভেরি ইন্টারেস্টিং। এসডিএম এর সায়েন্স অফ ডেন্টাল মেটাল বা ডেন্টাল অ্যানাটমি অনেক কিছু জিনিস আছে যেগুলো যদি প্র্যাকটিক্যাল তুমি যখন করতে যাবা, ইটস এ নিউ এক্সপিরিয়েন্স ইউ ক্যান অ্যাক্সেস ফ্রম দোজ সাবজেক্ট। ভেরি ইন্টারেস্টিং লাগে, খুব ইন্টারেস্টিং লাগে, যেমন আমার লাগছে। হ্যাঁ, প্রথমে আসো, এখন আমরা বলতেছিলাম আইটেম। আমরা প্রত্যেকটা ক্লাসে আইটেম মানে ভাইবা প্লাস রিটেন, আমাদের তো সামনে একটা চ্যালেঞ্জ হচ্ছে কি, আমাদের ফার্স্ট ইয়ার আমরা আছে, আমাদের মেইন এখন টার্গেট হচ্ছে ফার্স্ট প্রপ আমাদের ক্লিয়ার করতে হবে যেভাবে হোক। এইটা হচ্ছে আমাদের গোল 1 বছরের। এখন ঘটনা হচ্ছে আমি ফার্স্ট প্রপ ক্লিয়ার করব, সাথে আমি এমনভাবে পড়ব যেন জিনিসটা লাইফ টাইম আমার কাজে লাগে। এবং যদি তুমি এই জিনিসটা করতে পারো, তুমি যদি নিজেকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে রাখতে পারো, তোমার হাতে হিউজ অপরচুনিটি আছে। এখন একটা গল্প বলি, তুমি যদি যে কোনো ফার্স্ট ওয়ার্ল্ডে যাও, বা আমি আজকে সকালেও গুগলে সার্চ করছি যে টপ 8 ডক্টরস ইন মেডিকেল ফিল্ড, 1 থেকে 10 নম্বরের ভিতরে ডেন্টাল সার্জন, জেনারেল প্র্যাকটিশনার, মানে জেনারেল প্র্যাকটিস করে ডেন্টাল সার্জন, তারপরে ম্যাক্সিলোফেশিয়াল সার্জন, তারপরে আছে অর্থোডন্টিক্স, এরপরে আছে প্রোস্থোডন্টিক্স। তো প্রথম 10টা যে টপ 8 সবার আগে আছে নিউরো সার্জারি, এর পরপর কাছাকাছিই হলো আমাদের সাবজেক্টগুলো আছে। তার মানে বিদেশে এইটার হিউজ ডিমান্ড এবং হিউজ রেসপেক্ট। এবং ওইখানে যে কোনো যদি যখন কেউ শুনবে যে তুমি ডেন্টাল সার্জন, সে তোমাকে যে রেসপেক্ট দিবে ও তোমার মাথায় করে রাখবে। কারণ এক হচ্ছে বিদেশের ডেন্টাল যে ট্রিটমেন্টগুলো অনেক এক্সপেন্সিভ, ম্যাক্সিমাম মানুষ বের করতে পারে না। ইভেন আমাদের দেশে যেটা হয়, যারা বাংলাদেশিরা বিদেশে থাকে, ওরা যদি ডেন্টাল প্রবলেম হয় তখন ওরা যেটা করে, ওরা বাংলাদেশে এসে ট্রিটমেন্ট করে যায়। আর আমাদের দেশে মোটামুটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে ট্রিটমেন্ট হয় বেশ কয়েকটা জায়গায়। এমন না যে আমরা অনেক পিছিয়ে আছি, আমরাও বেশ আপডেটেড হয়ে গেছি। এখন আমাদের দেশে রিভলিউশনারি চেঞ্জ হয়েছে। আসলে আমরা শুরুটা যেভাবে করছি আর আমরা এখন যেখানে আছি, এখন গ্লোবালাইজেশনে সব জিনিস পাওয়া যায়, সব জিনিস তুমি আনতে পারো, ইজি অ্যাক্সেস আছে, হিউজ চয়েস অফ অপশন আছে, আগে যেগুলো ছিল না। আর যেটা হয়েছে, এখন ডেন্টাল সার্জনদের পরিশ্রম কমে গেছে। প্রথম দিকে একটা প্রসিডিউর করতে অনেক সমস্যা ছিল, এখন আমাদের অনেক অ্যাডভান্স ম্যাটেরিয়ালের কারণে সেটা কমে গেছে। এসডিএম এ সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়াল আমরা সেটা পড়বো। আমরা আজকে মেইন টপিক আমাদের ডেন্টাল অ্যানাটমি। আমাদের কার্ড অনে দেখো, তোমাদের যখন কার্ড পাবা, তোমাদের হাতে কার্ড দেওয়া হবে বা তোমাদের টিচারদের কাছে কার্ড থাকবে, সেখানে কার্ড 1, কার্ড 2, কার্ড 3, কার্ড 4, সেখানে প্রথমেই থাকবে ইন্ট্রোডাকশন অ্যান্ড টার্মিনোলজি। এবং এখান থেকে তোমাদের রিটেনেও কোশ্চেন আসছে, আমি দেখছি কোশ্চেন ব্যাংকে যে রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, এদের আন্ডারে রিটেনের বেশ কয়েকটা কোশ্চেন আসছে। তো আমাদের আজকে ক্লাসটা এক্সাম ফোকাস, ক্লিয়ার কনসেপ্ট থাকবে, এছাড়াও বেশ মজার হবে। এখন আসো, তুমি সবার প্রথমে তোমার টিচার তোমার একটা ক্লাস নেবে, তোমার ক্লাস টিচার একটা তোমার ক্লাস নেবে। ক্লাস নেওয়ার পরপরই তোমাকে বলবে তোমাদের কালকে বা পরশু আইটেম এক্সাম। এখন আইটেম এক্সাম কি, তোমাকে ভাইবা নেওয়া হবে, যা পড়ানো হয়েছে তোমার টিচার হয়তো তোমাকে বলবে যে ওই বই থেকে পড়ো, বা সে তার একটা নোট তোমাকে দিবে, তোমাদের ক্লাসে লিখাই দিবে, তোমরা সেটা নিয়ে যাবা। এরপর তোমাদেরকে বলবে তোমাদের আইটেম হবে। আইটেমে মেইনলি একটা জিনিস হয় ভাইবা। ওকে,
এখন তুমি যখন আইটেম শেষ করবা, ভাইভাতে পাস হয়ে যাবা, এই কয়েকটা ভাইবার কম্পোনেন্ট মিলে এক জিনিস আসবে, সেটা হলো কার্ড এক্সাম। একটা কার্ড আছে যেখানে হয়তো 10টা 12টা 8টা এমন টপিক আছে এই আইটেমের, যেগুলা ভাইবা হবে, হওয়ার পরে ওইটা শেষ হলে বলে কার্ড। এই কার্ডটাতে কি হবে, এই যে 10টা জিনিস তুমি পড়ছো, তোমার যে ভাইবা হয়েছে সেইটার উপর একটা কার্ড এক্সাম হবে। এই কার্ড এক্সামে কি হবে, তোমার ভাইবাও নিবে, সাথে রিটেনও নিবে। ওকে, এখন আসো, 1 নম্বরে ছিল টার্ম, 2 নম্বরে তুমি দিলা কার্ড। এখন 3 নম্বরে তুমি যখন চলে যাবা, 2টা কার্ড শেষ হইলে বা তোমার সিলেবাসের উপর যতগুলো কার্ড আছে তার 50% কার্ড শেষ হইলে একটা টার্ম আসবে, টার্ম 1। ওকে, এই টার্ম 1-এ তোমার কি কি ফেস করতে হবে, সেম এই টপিকগুলোর উপরে তুমি যে ভাইবা দিছো, রিটেন দিছো, সেখানে তোমার একটা রিটেন হবে, ভাইবা হবে, প্র্যাকটিক্যাল হবে। এখন প্র্যাকটিক্যালের ব্যাপারটা ভ্যারি করবে বিভিন্ন কলেজ টু কলেজ, ঠিক আছে? ওখানে যে ডেমনস্ট্রেটর থাকে, সে তোমাকে কতটুকু দেখাচ্ছে, সে কতটুকু শেখাচ্ছে, তোমাদের টিচাররা এইটা নিয়ে কতটুকু এমফাসিস দিচ্ছে সেইটার উপরে। তো প্র্যাকটিক্যাল সবসময় আমাদের দেশে কী হয়, এডুকেশন সিস্টেমে ওভারলুক হয়, মানে একটু কম আমরা করি। এখন ঘটনা হচ্ছে, তুমি আইটেমে যদি ভালো করে পড়ো, কার্ডের পড়া শেষ। কার্ডে যদি এটা রিভাইজ করো, তাহলে তোমার টার্মের রিভাইজ শেষ। টার্মের রিভাইজ যদি শেষ হয়ে যায়, টার্ম শেষ হওয়া মানে এর পরপরই শুরু হয়ে যাবে কি, প্রফ এক্সাম, প্রফেশনাল এক্সাম। তোমার সামনে প্রফেশনাল এক্সাম হবে। তুমি আইটেমের সময় দিয়েছো, আস্তে আস্তে প্রফের দিকে আগাচ্ছ, প্রফের এখানে এসে তোমার পড়ার টাইম একদম কমে যাবে। তুমি যদি এইখানে পড়ার টাইম কম করো, লাস্ট এসে প্রফের উপরে চাপ পড়ে যাবে। যদি তুমি এই ফাঁকিটা এখন থেকে শুরু করো, ফাঁকি মারার দরকার না। অনেকে বলবে আরে পরে পড়বো, এই করবো সেই করবো, অনেক ফ্রেন্ড অনেক যুক্তি দিবে। বেসিক্যালি তোমাকে পড়া শুরু করতে হবে। রেগুলারিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। রেগুলারিটি। তুমি মজ মাস্তি করো, ঘুরো, যেহেতু একটা এখন তোমাদের একটা এজ, এই এজে চাইলেই আমি তোমাকে 24 ঘন্টা পড়তে বলতে পারবো না, সম্ভব না। গাইড দেওয়া, এটা বলার দরকারও না। একটা মানুষ, সুস্থ মানুষ এটা করবেও না। সব কিছু করো, রেগুলার পড়ো। রেগুলার কতক্ষণ পড়ো, অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা পড়ো, মিনিমাম 3 থেকে 4 ঘন্টা পড়ো। অনেকে বেশি পড়ার অভ্যাস আছে, সে বেশি পড়বে। বাট তুমি যাই হোক, পড়ার অভ্যাসটা শুরু করো। আইটেম পড়ো, কার্ড পড়ো, এরপর টার্মে আসো, টার্মের পরে প্রফে যাও। প্রফে যখন তুমি যাবা, তখন দেখবা তোমার কোনো ভয় নাই। কিন্তু তুমি যদি ডে 1 কার্ড থেকে ফাঁকি মারা শুরু করো, ক্লাস না করো, স্যারদের আইটেম কার্ড না দাও, লাস্টে এই যে তুমি কাঙ্গনা রানাওয়াতের মতো অবস্থা হয়ে যাবে কি, মেরা লাইফ তো ইতনা খারাপ হয়ে গেয়া, ইতনা খারাপ হয়ে গেয়া, তোমার লাইফ ইতনা খারাপ হয়ে যায়গা। ঠিক আছে, এই প্রফের আগে এর মতো কান্নাকাটি করবা, মাথায় বাস পড়বে, কারণ এক রাতে পড়ে তুমি কখনো প্রফ পাস করতে পারবো না। এটা হিউজ সিলেবাস। আমি জাস্ট তোমাদেরকে এক্সামের ব্যাপারটা বুঝাইলাম। ওকে, নাও আসো, আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হিস্ট্রি। আর এখানে হিস্টোলজি লিখে ফেলছে। ওকে, এটা হচ্ছে হিস্ট্রি অফ ডেন্টাল সায়েন্স। ডেন্টালের একটা হিস্ট্রি আছে। ধরো শুরুটা কখন হয়েছে এটা জানা দরকার আছে, যেহেতু আমরা এই সাবজেক্টের স্পেশালিটি হব। এই জিনিসগুলা যদি তুমি কখনো ইন্টারন্যাশনাল এক্সাম, লাইসেন্স এক্সামে অ্যাপিয়ার করো, এই এরিয়া থেকে কোশ্চেন হয়। ইভেন সামটাইম যদি কখনো বাংলাদেশে কঠিন কোশ্চেন হয়, তখন হিস্ট্রি থেকেও স্যাররা কোশ্চেন করে, কারণ স্যাররা তো পুরোটা বই পড়ছে, পুরোটা বইয়ের কোনা কোনা তাদের নলেজ আছে। আমরা ফার্স্ট ইয়ার, আমাদের শুরু হয়েছে, তো তারা কোথা থেকে কোশ্চেন করবে, কি করবে, কিভাবে তোমাকে জাজ করবে, এই জন্য তোমাকে রেডি থাকতে হবে সবসময়। এখানে মেইন জিনিস হচ্ছে, ধরো হিস্ট্রিতে কি হবে, শুরুটা হয়েছে অ্যানসিয়েন্ট ইরা থেকে। ইজিপশিয়ানরা শুরু করছে, গ্রিকরা, হিপোক্রেটস, অ্যারিস্টটল, সেই সময়টা যেটা হয়েছে, প্রথম দাঁত, তারপরে জোয়া মানে চোয়াল, টাং মানে জিভা, এই জিনিসগুলা নোট করা শুরু করছে। এদের ডিফারেন্ট জিনিস, দাঁত, এটা ব্যাপারগুলো আস্তে আস্তে শুরু হয়েছে, এটা ডেন্টালের শুরু। এরপর আসছে রোমান। রোমান হচ্ছে গ্যালেন অফ প্রিগামন। সে কি করছে, অ্যানাটমিক্যাল অবজারভেশন শুরু করছে, দেখা শুরু করছে হেড, নেক, গলা এবং এই পুরা মাথা, এই ব্যাপারগুলা। কিন্তু তখন সে বেশি দূর আগাইতে পারে নাই। কেন আগাইতে পারে নাই, কারণ ডিসেকশন করার রেস্ট্রিকশন ছিল। তুমি কারো গলা কেটে এইভাবে কেটে দেখতে পারবা না। ওকে, এরপর আসো মেডিভিয়াল ইরা। এইখানে আসি আমরা, ইসলামিক স্কলার।
এভিসিনা আর আল জাহওয়ারি দুজন ছিল, তারা কি করছিল, গ্রিক অ্যান্ড রোমানদের নলেজগুলা প্রিজার্ভ করছে, সেগুলোকে খুব সুন্দরভাবে বর্ণনা করছে এবং ডেন্টাল ইনস্ট্রুমেন্ট যন্ত্রপাতিগুলো নিয়ে তারা রিসার্চ করা শুরু করছে, ওরাল ডিজিজ মুখের রোগগুলো নিয়ে আলোচনা শুরু করছে। এই জায়গাটা ছিল ইসলামিক স্কলারদের হাতে। ওকে, এরপর আসুন রেনাসেন্স 1500 শতাব্দীতে অ্যান্ড্রিয়াস ভেসালিয়াস, সে জাস্ট প্রথম একটা ডিটেলস হিউম্যান অ্যানাটমি নিয়ে আলোচনা করে একটা নোট প্রকাশ করছে এবং সেখানে ওরাল স্ট্রাকচার নিয়ে কথা বলছে, মানে আমাদের মুখের জিনিসপত্র নিয়ে তারা কথা বলা শুরু করছে। ওকে, এইটা হচ্ছে রেনাসেন্স। এরপরে 17th সেঞ্চুরিতে কি হয়েছে, উইলিয়াম হার্ভে অ্যান্টনি ভ্যান। আমি হিস্ট্রি বলছি জাস্ট জানার জন্য, একটা জায়গায় শুধু মনে রাখবা, এই 17th সেঞ্চুরিতে কি হয়েছে, প্রথম মাইক্রোস্কোপ ইউজ করা শুরু হয়েছে ওরাল টিস্যু নিয়ে, স্যালাইভা, মাইক্রো অর্গানিজম, মানে আমাদের মুখের থুতু, মাইক্রো অর্গানিজম, মুখের টিস্যুগুলো নিয়ে আলোচনা শুরু হয়েছে। এরপরে মেইন আমাদের হিস্ট্রিতে যেটা জানতে হবে সেইটা হচ্ছে কি 18th সেঞ্চুরি। 18th সেঞ্চুরিতে কি হয়েছে, পিয়ারি ফিউরার্ট। পিয়ারি ফিউরার্ট এটা হচ্ছে ফ্রেঞ্চ একজন, এর প্রোনাউন্সিয়েশন খুবই কঠিন, তুমি কোনো রকম পিয়ারি ফুসকা বললেও হবে, স্যার বুঝে যাবে যে তুমি জানো। হি ইজ দ্য ম্যান অফ মডার্ন, ফাদার অফ মডার্ন ডেন্টিস্ট্রি, এবং সে প্রথম ডেন্টাল অ্যানাটমি ডিসক্রাইব করছে এবং অপারেটিভ টেকনিক নিয়ে কথা বলছে। এইটা কেন তোমাকে আমি এখানে হাইলাইট করে দিছি, কারণ হচ্ছে ধরো তোমার ভাইবা হবে আইটেম কার্ডে, ইমপ্রেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। ইমপ্রেশন হচ্ছে কি, একটা হচ্ছে ইন্টেলেকচুয়াল ইমপ্রেশন আর একটা হচ্ছে মরফোলজিক্যাল ইমপ্রেশন। মানে মরফোলজিক্যাল বলতে ধর আমাকে তোমরা দেখতেছো, আমার কালার, আমার চশমা, আমি কি ধরনের মানে টি শার্ট পরছি, কি করতেছি, এই ব্যাপারগুলো নিয়ে কথা হচ্ছে। এইটা হচ্ছে আমার ইমপ্রেশন হচ্ছে মরফোলজিক্যাল, আর একটা ইন্টেলেকচুয়াল যেটা হচ্ছে আমি কতটা নলেজ গেইন করছি, ইনফরমেশন জানি, আমার ইন্টেলেকচুয়ালিটি, এইটার একটা ইমপ্রেশন। তো বেসিক্যালি কি হয়, আমার মনে আছে, আমার একটা গল্প বলি। অ্যানাটমিতে আমাদের রংপুর মেডিকেলের বুলবুল ম্যাডাম ছিলেন, প্রফেসর বুলবুল ম্যাডাম ছিলেন, উনি ক্লাস নিতে আসলেন। তো উনি প্রথম দিন কি পড়াবেন, মানে কি আসবেন, আমরা খুবই ভয়ে আছি। উনি আসলেন, আসার পরে সবাইকে বসতে বলেন। এরপরে ক্লাসে হঠাৎ করে সবাইকে পড়া ধরা শুরু করলেন কি থোরাক্স দিয়ে। থোরাক্স, এই সবাই বলো। এর আগে আমাদের ব্যাচ টিচাররা কিছু ইন্ট্রোডাক্টরি ক্লাস বলছে, কিছু বোনসের কথা বলছে, আইটেম হয়তো বা একটা দুটো হয়েছে। ওনার ফার্স্ট ক্লাস, আমরা খুবই নার্ভাস। তো উনি আসেই মানে সবাইকে পড়া ধরা শুরু করছে। এই তুমি দাঁড়াও, তুমি একটা ফাংশন বলো রিপসের, তুমি একটা ফাংশন বলো স্টারনামের, থোরাসিক কেসের ফাংশন বলো। তো এরপরে যেটা হয়েছে, ম্যাডাম হঠাৎ করে থোরাসিক কেস এই জিনিসটা নিয়ে ম্যাডাম কোশ্চেন ধরা শুরু করছে এবং সবাইকে বলছে একটা একটা করে ফাংশন বলবা, কিন্তু নতুন কিছু। ম্যাডাম খুব সুন্দর পড়াতে, খুব ইন্টারেস্টিং। ম্যাডাম বলছে নতুন হইতে হবে। তো সবাই বলতেছে থোরাসিক কেস এই করছে, থোরাসিক কেসে মাসেল অ্যাটাচমেন্টের জায়গা আছে, লিগামেন্ট এই আছে, এই বোনস আছে, এইটা এই করে সেই করে। তো সবাই ঘুরে ফিরে কয়েকটা ফাংশন বলতেছে। তো আমি চিন্তা করতেছি আমার তো টার্ন আসবে, আমাকে নতুন কিছু একটা বলতে হবে, আমি কি বলবো। তো হঠাৎ আমার মাথার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা তো আমার লাং, হার্ট, তারপরে পোর্শন অফ দ্য লিভার, এইগুলোকে কভার করে আছে। দ্যাটস মিন ইটস প্রোটেক্টিং মাই অর্গানস। তো যখন আমাকে দাঁড় করেছে তখন আমি বলছি, ম্যাডাম ইটস প্রোটেক্টিং আওয়ার অর্গানস। দ্যাট ওয়াজ এ নিউ ফাংশন ডিসক্রাইব সামওয়ান। এর আগে সবাই একই কথা বলতেছিল, আমি পড়ে যাই নাই বইয়ে, আমরা দেখছি যে ফাংশন আছে, আমরা তো পড়ে যাই না, ম্যাডাম কই থেকে পড়াবে। এরপর ম্যাডাম বলল তোমার নাম কি? আচ্ছা, ভেরি গুড ভেরি গুড, তুমি একটা সুন্দর বলছে। দেখো ও চিন্তা করছে যে জিনিসটা খাঁচার মতো, তো এইভাবে আমাদেরকে প্রোটেক্ট করে রাখে, এটা একটা ইম্পর্টেন্ট ফাংশন, তোমরা কেউ বলতেছিল না। 40 জনের পরে 41 নম্বরে এসে একজন বলল। তো এই প্রথম দিন আমি যে বললাম, আমি চিন্তা করে বললাম, এক্স্যাক্টলি আমি গেস করে বলছি, আমি কিন্তু পড়ে যাইনি। হ্যাঁ, তো প্রথম দিন থেকে ম্যাডামের মাথায় একটা কি জিনিস আসলো, দিস বয় হ্যাজ সাম পোটেনশিয়াল বা ইন্টেলেকচুয়ালিটি, এটা তার অ্যাজাম্পশন হলো যে
এতজনের ভিতরে আমি ধরলাম সবাই একই কথা রিপিট করতেছে, ও একটা নতুন কিছু বলছে। এই ইমপ্রেশন তোমাকে ক্রিয়েট করতে হবে, এবং এটা কিভাবে ক্রিয়েট করবা, তোমাকে এমন কিছু জানতে হবে যেটা তোমার ফ্রেন্ড জানে না বা তোমার ব্যাচমেটরা জানে না। যেমন ফার্স্ট ইয়ারে তুমি হিস্ট্রি বেসিক্যালি কেউ পড়বে না, কিন্তু আমি তোমাদের এখানে কেন দিচ্ছি, এই যে পেয়ারি ফিউচার্ড, ও হচ্ছে ফাদার অফ মডার্ন ডেন্টিস্ট্রি, এইটা যখন তোমার এইচওডি বা কেউ এসে হঠাৎ জিজ্ঞেস করবে, জানো ডেন্টাল অ্যানাটমির জনক কে হইতে পারে বা কে কার কন্ট্রিবিউশন আছে, তখন তুমি যদি ওনার নামটা বলো, ও একদম, যে অমরেশ পরিচয় দেখছো কেমন খুশি হয়েছে, মোগাম্বো খুশোয়া, একদম খুশি হয়ে যাবে, এবং তোমার উপর ইমপ্রেশন তার একদম ফার্স্ট ক্লাস। হ্যাঁ, তুমি তো ভালো, তুমি এই জিনিসটা নিয়ে ঘাটাঘাটি করছো, তুমি জানো হিস্ট্রি, তুমি জানছো, তুমি দেখছো, তার মানে তোমার আগ্রহ আছে এই ব্যাপারটাতে। ইভেন এমন হইতে পারে যে ভাইরাস যেমন র্যাঞ্চোকে ওর ফাউন্টেন পেন দিয়ে দিছিল, তার কাছে থাকলে তোমাকে দিয়ে দিতে পারে। এই ঘটনা ঘটে যেতে পারে, ঠিক আছে। আর আমাদের ক্লাসের মধ্যে মাঝে মাঝে মিমস জিনিস থাকবে, আমি এরকমভাবেই ক্লাস নেই। এরপর আসো 19th সেঞ্চুরি। তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা তোমরা নোট করে রাখো। এখন একটা ব্যাপার আছে যেটা, এই ফাদার অফ মডার্ন ডেন্টিস্ট্রি ওনার নামে আছে, কিন্তু যদি তুমি ডেন্টাল অ্যানাটমির কন্ট্রিবিউশনের কথা বললে আরও একজন ফ্রেঞ্চ সায়েন্টিস্টের নাম আসে, কন্ট্রোভার্সি, এটা তুমি কম্পেয়ার করো, বাট তুমি এটাই ধরে রাখো যেহেতু আছে, ওনার নামটা অনেক জায়গায় আছে। এরপর আসলে 19th সেঞ্চুরিতে কি হয়, জি.ভি. ব্ল্যাক, ইনার নাম অনেকবার শুনবা। উনি আসার পরে কি করছে, স্ট্যান্ডার্ডাইজ করছে ডেন্টাল অ্যানাটমিকে, টিচিংটাকে ইম্প্রোভাইজ করছে, ট্রুথ এন্ড নোটেশন করছে, ক্লাসিফিকেশন করছে, সিস্টেম করছে। এই নোটেশন কি, ক্লাসিফিকেশন কি, আমরা পড়বো। ওকে, এইটাই ছিল আমাদের হিস্ট্রি। এরপরে খুব মজার একটা জিনিস যেটা হবে, ধরো তুমি আইটেমে গেছো বা প্রপ দিতেছো, প্রপের টেবিল, এটা কমনলি আমাদের সাথে হইতো। হঠাৎ করে তুমি অনেক ভালো পারছো, তোমাকে এখন আরো ভালো মার্ক দিবে। এক্সটার্নাল যে আসবে, এক্সটার্নাল যিনি আসবেন, এক্সটার্নাল একজন তো এক্সটার্নাল থাকবেন, এক্সটার্নাল যিনি আসবেন বা ইন্টারনাল, হঠাৎ করে তোমাকে জিজ্ঞেস করতে পারে 5টা ওরাল অ্যানাটমি টেক্সট বইয়ের নাম বলো, টেক্সট বইয়ের, এটা ভেরি ইম্পর্টেন্ট। 5টা অ্যানাটমি টেক্সট বইয়ের নাম বলো, বা 2টা বা 3টা বলো। এইখানে দেখো আমি 5টা অ্যানাটমি বইয়ের নাম এবং অথর বলছি। এইখানে ঘটনাটা যেটা হবে, তোমাকে একে দাস কিনতে বলবে। একে দাস একটা চটি বই, ওরাল অ্যানাটমি, খুব ভালো বই, ইন্টারেস্টিং বই, তোমাদের পড়ার জন্য খুব সহজ, এটা সবাই কিনে, সবাই পড়ে, আমিও পড়ি। বাট একে দাস ইজ নট এ টেক্সট বুক। এটা একটা কনসাইজ বুক। তুমি যখনই একে দাসের নাম নেওয়া, তখন তোমার অবস্থা হবে এই যে মিম দেখছো এই ছেলেটার মতো, তোমার সাবজেক্ট কোনটা প্রিয়, বাইগান, বিজ্ঞানকে বলে বাইগান, তোমার অবস্থা হয়ে যাবে এরকম বাইগান, একদম ধুয়ে ছেড়ে দিকে। তো এই জন্য আমি তোমাকে আগেই তোমাদেরকে এই জিনিসটা, এই ট্রিক্সটা বলে দিচ্ছি। এইটাও তোমাকে একটা হেভি স্ট্রং ইমপ্রেশন তৈরি করবে। এক হচ্ছে 5টা বইয়ের নাম এখানে দিছি আমি, এইটা কিনতে হবে না, পড়তে হবে না, আমি কিছু বলতেছি না। তোমাদের কলেজ যেইটা ফলো করে ওইটা কিনবা, আমি জাস্ট বাট নামগুলো জানো। এক হচ্ছে ওরাল অ্যানাটমি, হিস্টোলজি, অ্যানাবায়োলজি, বারকোবিটস, এটা একটা বই আছে, অথর হচ্ছে বারকোবিটস, এই নামে পরিচিত। এরপরে আমাদের দেশে পপুলার হচ্ছে 10 ক্যাটস, 10 বিড়াল, 10 বিড়াল, খুবই কঠিন বই, খুবই কাঠখোট্টা বই, পড়তে গেলে মাথা খারাপ হয়ে যায়। হ্যাঁ, এটা লিখছে অ্যান্টোনিও ন্যান্সি, ওর নাম হচ্ছে 10 ক্যাটস, হিস্টোলজি, ডেভেলপমেন্ট, স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। ওকে, এখন সম্ভবত 9 এডিশন বা 10 এডিশন এরকম আসছে। এরপরে আসো 3 নম্বরে অরব্যান্স, এই বইটা সুন্দর, জি.এস. কুমারের বই, অথর হিসেবে আছেন, এটা একটা টেক্সট বই। এরপর আসো এসেনশিয়াল ওরাল হিস্টোলজি অ্যান্ড এমব্রায়োলজি, ড্যানিয়েল জে চিয়েগো জুনিয়র। এই বইটাও কিন্তু বেশি বড় না, একে দাসের থেকে আরেকটু বড়, কিন্তু এটা টেক্সট বই, কারণ যে লোক লিখছে এ হলো ইউরোপিয়ান ব্রিটিশ রাইটার, এই জন্য ওর দাম বেশি। এরপর আসো হুইলার, ডেন্টাল অ্যানাটমি, ফিজিওলজি অ্যান্ড অক্লুশন। তো বেসিক্যালি তোমার কাছে 3টা বইয়ের রিকমেন্ডেশন আসবে আশা করি। একটা হচ্ছে 1 নম্বরে বলবে তুমি একে দাস কিনো, 2 নম্বরে বলবে 10 ক্যাটস কিনো, আর 3 নম্বরে বলবে হুইলার কেনো। এই 3টা বই পড়লে তোমার মোটামুটি হবে। এবং যারা বলবে তারা ঠিকই বলবে, দ্যাটস রাইট, এখানে ব্যাপারটা ঠিকই আছে। বাট
মেইন হচ্ছে ক্লাস টিচারও কিন্তু তোমাকে নোট করে দিবে। ওকে, আমরা চলো নেক্সটটাই যাই। প্লিজ তোমরা যেহেতু আমাদের কোর্সে চলে আসবা, বাইজ্ঞান হয়ে যায় না ওই ছেলেটার মতো। খুবই ছেলেটা কনফিডেন্স ছিল খুবই ভালো, হোয়াট এভার। এখন আসো তোমাকে আরেকটা ট্রিক্স বলি, যেইটা জায়গাটার থেকে তুমি ইনসাল্ট হওয়া থেকে বেঁচে যাবা। সেটা হচ্ছে, ধরো এখানে আমরা কি পড়তেছি, ওরাল অ্যানাটমি। এখন ওরাল অ্যানাটমির 3টা ডেফিনেশন আমার এখানে দেওয়া আছে। ওয়েট, তিন ডেফিনেশন 3টা দিয়ে রাখছি আমি। এটা হচ্ছে একটা, এইটা একটা, এইটা একটা। এটা অরব্যান্সের, ধরো এটা হুইলারের, আর এইটা হচ্ছে টেনক্যাটসের। অরব্যান্সের এটাতে কি বলছে যে ওরাল অ্যানাটমি হচ্ছে ইটস এ ব্রাঞ্চ। কার ব্রাঞ্চ? অ্যানাটমির। যেখানে আমরা ডিল করবো কিসের সাথে? হুইচ ডিলস উইথ দ্য স্ট্রাকচার ফর্ম দ্য ওরাল ক্যাভিটি অ্যান্ড অ্যাসোসিয়েটেড পার্ট। অরব্যান্স বলতেছে যে ওরাল অ্যানাটমি একটা ব্রাঞ্চ অ্যানাটমির, মেইন অ্যানাটমির একটা সাব ব্রাঞ্চ হচ্ছে ওরাল অ্যানাটমি, যেখানে আমরা মুখের গহ্বরের, আমাদের মুখ গহ্বর বা ওরাল ক্যাভিটির যা স্ট্রাকচার আছে, দাঁত, মাড়ি, চুয়াল, তারপরে মাসেল, ওখানকার মিউকাস মেমব্রেন, হ্যাঁ, আবরণ, এই জিনিসগুলা নিয়ে আমরা ডিল করব। সেটা হবে কি? সেইটা হচ্ছে ওরাল অ্যানাটমি। এবং এটা কে বলছে? অরব্যান্স। তুমি যখন কোনো আইটেমে যাবা, প্রফে যাবা, যখন তোমাকে ভাইভাতে জিজ্ঞেস করা হবে ডিফাইন ওরাল অ্যানাটমি, তুমি ধরো বলার পরে তোমাকে যদি জিজ্ঞেস করে এটা তুমি কই থেকে পাইছো, তোমাকে রেফারেন্স দিতে হবে। মেডিকেলে এই জিনিসটা রেফারেন্সিং ভেরি ইম্পর্টেন্ট, কারণ তুমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তুমি যেটা বলতেছো সেটা গ্রহণযোগ্য না। তার পিছনে একজন রেফারেন্স থাকতে হবে। রেফারেন্সটা কি? অবশ্যই একটা বুক, একটা ভালো অথর, একটা জার্নাল, বা খুবই রিনাউন্ড একজন সায়েন্টিস্ট বা গবেষক। যেমন ধরো একজন বিডিএস, এমএস, এফসিপিএস করছে, পিএইচডি করছে, এই লোকটা যদি কিছু কথা বলে, সেই কথাটা একটা রেফারেন্স হিসেবে ইউজ করা যাইতে পারে। বাট আমার কথা, ধরো তোমার কথা এখন রেফারেন্স হিসেবে ইউজ করা যাবে না, যে এটা আমি নিজে বলছি, এটা সম্ভব না। এখন আমার নামও নিতে পারো না, এটা কোথায় বলছি, সামিউল ভাই বলছে। সামিউল ভাই তো রেফারেন্স হতে পারে না। সামিউল ভাইকে, আমি তো অথর না, আমি রিসার্চার, ঠিক আছে, বাট যখনই তুমি বলবা এটা সামিউল ভাই লেকচারে বলছে, তোমার এখানে কোনো মিম দেই নাই, তোমার লাইফ ইতনা খারাপ হয়ে যায়গা, ইতনা খারাপ হয়ে যায়গা, ঠিক আছে। তখন তুমি বলবো মুঝে ঘর জানা হয়, ওই ইয়ার মতো। হ্যাঁ, এটা বলা যাবে না। তখন তোমাকে কি বলতে হবে? বলতে স্যার এটা অরব্যান্সে আছে, এটা একটা টেক্সট বই। যখনই এই রেফারেন্সটা তুমি দিবা, ওই টিচার এটা মেনে নিতে পারতো, সেটা তোমার ব্যাচ টিচার হোক, তোমার প্রফেসর হোক, কারণ তুমি রেফারেন্স দিচ্ছ টেক্সট বইয়ের। সে তোমার সাথে আর আর্গুতে যাবে না যদি সেটা সে না জানে। সেম ধরো আরেকটা ডেফিনেশন আছে হুইলারের, সে বলছে কি ডেন্টাল অ্যানাটমি হচ্ছে কি ইজ স্টাডি অফ ডেভেলপমেন্ট, মরফোলজি, ফাংশন, আইডেন্টিটি অফ টুথ, হিউম্যান ডেন্টিশন ইনক্লুডিং রিলেশন অফ সারাউন্ডিং টিস্যু। এটা বাংলা মানে করলে হচ্ছে ডেন্টাল অ্যানাটমি হচ্ছে ওইটা যেখানে তোমার এটা কিভাবে তৈরি হয়েছে, এটা দেখতে কেমন, এর ফাংশন কি, এর আশেপাশের একজন আরেকজনের সাথে সম্পর্ক কি, এছাড়া এর সারাউন্ডিং আর কি কি স্ট্রাকচার আছে সেইটা, আর মানুষের এর স্পেশালিটি কোনো প্যাটার্ন আছে কিনা, এই টোটাল অংশগুলা নিয়ে আমি যদি আলোচনা করব, সেটা হবে ডেন্টাল অ্যানাটমি। এটা হুইলারে আছে। ওকে, এরপরে আসো টেনক্যাটসও একটা ডেফিনিশন দিছে। আমি কিন্তু বলতেছি না এই 3টাই তুমি মুখস্থ করো, তুমি যে কোনো একটা মুখস্থ করো। বেস্ট হয় তোমার, বেস্ট হবে যেটা, আমি এটা তোমাকে রেফারেন্সিংটা শেখাইলাম, ক্লাস টিচার যেটা ডেফিনিশন দিবে, ঠিক আছে। ক্লাস টিচার আসবে তোমাদেরকে, সে একটা আইটেমের আগে তোমাদেরকে তার একটা হয়তো নোট দিবে, নাহলে বলে দিবে যে এই বই থেকে পড়ো, এই বই থেকে। এখন সে যদি কিছু না বলে, ডাইরেক্ট এসে একটু কিছু গল্প করলো, বলো কালকে তোমাদের আইটেম নিব, তাহলে তুমি এই 3টার যে কোনো একটা বেছে নেবা। 3টাই রাইট আছে। টেনক্যাটসটা বললেও সে তোমাকে কিছু বলবে না, কিন্তু বলার পরে সে যদি জিজ্ঞেস করে তুমি এটা কই পাইছো, তোমাকে বলতে হবে যে আমি এটা টেনক্যাটসে পাইছি, 217 সালে পাবলিশড হয়েছে, এটা 9 এডিশনে আছে। ধরো এই সাল আর এডিশন নাও বলো, যদি বলো টেনক্যাটসে আছে, তাইলেও হবে। তাহলেও সে তোমাকে রেসপেক্ট করবে যে না, তাহলে তুমি বই পড়ছো, তুমি বই খুলছো, তোমার এইখানেও একটা ইমপ্রেশন হবে। তাহলে তোমাকে কিছু টিপিক্যাল জিনিস না, অ্যাটিপিক্যাল জিনিস জানতে হবে, যেটা অ্যান্সার করতে হবে ক্লাসে।
স্যাররা এসে কোশ্চেন করলে যখনই তুমি এটা রেসপন্স করবা ক্লাসে। ভুল হইতে পারে, মানুষের তো ভুল হয়, আমাদেরও ভুল হয়, তোমাদেরও ভুল হবে, রেসপন্স করবা ক্লাসে। এটা একটা গুড হ্যাবিট, টিচারের আই ক্যাচিংয়ে চলে আসে। তাহলে টিচার যেটা হয়, এত হিউজ সিলেবাস পড়ে আমরা পরীক্ষা দিতে যাই, অ্যাট এ টাইম সব কিছু তোমার মনে থাকবে এটা সম্ভব না, সবসময় যে তোমার পরীক্ষা বেটার হবে এমনও সম্ভব না। বাট টিচার যদি তোমাকে চিনে যে না এই ছেলেটা ক্লাস আসে, ক্লাসে রেসপন্স করে, ও মাঝে মাঝে খুব ভালো অ্যান্সার দেয়, হি অর শি উইল সার্ভাইভ, সেভ ইউ ফ্রম এনি কাইন্ড অফ ডিজাস্টার ইন ইউর এক্সাম। তো তখন তুমি বলবো যে ওরাল অ্যানাটমি এই এটা একটা ডেফিনেশন স্যার, এটা 10 ক্যাটসে আছে, বা তুমি এইটা বলবো হুইলারে আছে। তোমরা বেছে নাও, তোমাদের এইটা ইজি লাগলে এইটা বেছে নাও, এইটা ইজি লাগলে এইটা বেছে নাও। এইটা রিটেনে আসবে তোমাদের, ধরো রিটেনে আসে, রিটেনে যদি আসে যে কোনো একটা লিখো, যে কোনো একটা লিখো। এটার জন্য কত মার্ক থাকতে পারে? 0.5 মার্ক বরাদ্দ থাকতে পারে, বা 1 মার্ক থাকবে, বা 1 মার্ক থাকবে। পেয়ে যাবা, তুমি মার্কটা পেয়ে যাবা, কারণ তোমার রেফারেন্স আছে। এখন আসো, আমরা ডেন্টাল অ্যানাটমিতে যে টার্ম, যে কার্ডটাই, সেটাতে বলা হচ্ছে ইন্ট্রোডাকশন এবং টার্মিনোলজিগুলো নিয়ে কথা বলো। এখন তুমি এই যে আসছো ডেন্টাল অ্যানাটমি, যে তোমাকে আমি পড়াবো, এই যে কোর্স করাবো, কার্ড 1-এর কোর্স করাবো, কার্ড 2, কার্ড 3, কার্ড 4, এগুলোর উদ্দেশ্য কি? আমার এইম কি হইতে পারে? এটা তোমার পড়ে লাভ কি? প্রথম কথা তোমাকে আন্ডারস্ট্যান্ড, মানে বুঝতে হবে দ্য স্ট্রাকচার, ফর্ম, ফাংশন অফ টিথ। মানে দাঁতের স্ট্রাকচার জানতে হবে, ফর্ম জানতে হবে। ফর্ম বলতে কি হয়? ফর্ম বলতে হচ্ছে আকার আকৃতি, আর তার ফাংশন জানতে হবে। কি আর কি জানতে হবে? রিলেটেড টু ওরাল স্ট্রাকচার, আমার মুখের ভিতরে আর যেসব জিনিস আছে সেগুলোর সাথে সম্পর্ক জানতে হবে। দেখো, ডেন্টিস্ট্রি, ডেন্টাল, এইটা মানে সবাই বাংলাদেশে যেটা মনে করে, তারা শুধু দাঁত নিয়ে আছে, দাঁতের চিকিৎসা করবে। দ্যাটস নট। ওরাল মিউকোজাল ডিজিজ, তোমরা আরও সামনে ওরাল প্যাথোলজি পড়বা, কাউসান, ভেরি এক্সিলেন্ট বুক। ওরাল মেডিসিন আলাদা সাবজেক্ট আছে, ওরালের মুখের ডিজিজের জন্য আলাদা ওরাল মেডিসিনই আছে, এবং ওয়ার্ল্ড ওয়াইড খুবই নাম করা সাবজেক্ট। ইউরোপিয়ান জার্নাল অফ ওরাল মেডিসিন আলাদা একটা খুবই রিনাউন্ড গভর্নিং, মানে জার্নাল এডিটর একটা প্যানেল বোর্ড আছে, নাম করা বিশ্বে, এবং খুবই ভালো ভালো রিসার্চ করে, খুবই রেসপেক্টেড, বুঝছো? তো আমাদের ভিতরে এরকম মেডিসিন, অ্যালাইট, সার্জারি টাইপের প্যাটার্ন অনেক কিছু আছে, যেগুলো তোমাদেরকে আমরা আস্তে আস্তে ইন্ট্রোডিউস করাবো, একদিনে সব করাবো না। এখন আসো, আর কি তোমাকে হেল্প করবো কিসে? এইড টু ডেভেলপ ক্লিনিক্যাল স্কিল। তুমি যদি একটা জিনিসের নর্মাল আকার আকৃতি না জানো, ওইটাতে সমস্যা হয়েছে, তুমি ঠিক করবা কিভাবে? ধরো তোমার একটা গ্যাজেট আছে, তো গ্যাজেটটা হঠাৎ করে কোনোটা ডিস্টার্ব হয়েছে, তো তুমি তখন কি করো? সর্বপ্রথম আমরা কি করি? ইউটিউবে যাই, যে ওই মডেলটাতে সার্চ করে দেখি আগে কেমন ছিল, কি ছিল, ভিতরে কি সার্কিট আছে। এরপরে তুমি রিপেয়ারে সার্চ দাও, রিপেয়ার সার্চ খুলো, একটা একটা করে জিনিস খুলে দেখো কোথায় কি সমস্যা হয়েছে, নিজে ট্রাই করো সবসময়। কিছু আমি যেরকম, আমি এটা নিজে ট্রাই করি, আমার নিজের গ্যাজেট অনেক আছে, মোবাইলে খুলে খুলে ট্রাই করি যে ঠিক করতে পারি কিনা। আমি অনেক ক্ষেত্রে সফল, 70-80%। কিছু কিছু সময় ডিজাস্টার করা ফেলছি, বাট হোয়াট এভার, ডিজাস্টার হয়েছে, বাট আই লার্ন ফ্রম মাই মিস্টেক। দ্যাটস দ্য মেইন থিং। এখানেও সেম, আমি তোমাকে ডেন্টাল অ্যানাটমি পড়াবো, কারণ তুমি যদি নর্মাল জিনিস জানো, তার ডেভেলপমেন্টটা যদি জানো কীভাবে সে শুরু হয়েছে, তাহলে তার রিলেটেড ক্লিনিক্যাল জিনিসগুলা, যেমন রেস্টোরেশন মানে কি? ফিলিং। রেস্টোরেশন মানে ফিলিং। আমরা যে আমাদের রুগী এসে কি বলে, পুটিং করে দেন, পুটিং এক্স্যাক্টলি দ্য রেস্টোরেশন ওয়ান। তো আমি যে পুটিং করব, পুটিংটা কীভাবে করব, তার ডিজাইন কেমন হবে, এইখানে কোন পুটিং দিলে ভালো হবে, এইটা জানার জন্য তোমার আগে কি জানতে হবে? ডেন্টাল অ্যানাটমি, কারণ দিস ইজ দ্য বেসিক। এরপরে আর কি আছে? ডেন্টিস্ট্রি, পোস্টোডন্টিক্স, অর্থোডন্টিক্স, ওরাল সার্জারি করার সময় লাগবে। অর্থোডন্টিক্স মানে দাঁত আঁকা বাঁকা, উঁচু নিচু। ধরো আমি কারেন্টলি অর্থোডন্টিক্সের উপরে স্পেশালিটি করতেছি, পোস্টোডন্টিক্স আছে, খুব ভালো ভালো জিনিস আছে। আর কি তো এস্টাবলিশ করতে হবে? ফাউন্ডেশন ফর ডায়াগনোসিস অফ অ্যাবনর্মালিটি, প্ল্যানিং, ট্রিটমেন্ট, পারফর্মিং দ্য ডেন্টাল প্রসিডিউর। ব্যাপারটা হচ্ছে, তুমি নর্মাল জিনিস জানলে অ্যাবনর্মাল কি আছে সেটা ডায়াগনোসিস করতে পারো। ডায়াগনোসিস করা মানে হচ্ছে কি? সমস্যার সমাধান করা। জাস্ট কাইন্ড অফ লাইক শার্লক হোমস বা সিআইডি বলতে পারো। সিআইডিটা যখন একটা কেসকে অ্যাজাম্পশন করে অলমোস্ট রাইট একটা প্যাটার্নে চলে যায়, যে এই ক্রাইমটা করছে, এইটা হচ্ছে ইটস এ ডায়াগনোসিস। ওদের ভাষায় একটা
কিন্তু এইটা মেডিকেল বা ডেন্টাল ভাষায় বলে ডায়াগনোসিস, মানে তুমি রোগটা ধরতে পারছো। ঠিক আছে। ওকে, এখন আসো অবজেক্টিভস। অবজেক্টিভসে কি থাকবে, যে এই ডেন্টাল অ্যানাটমিতে আমি তোমাকে এক্স্যাক্টলি কি কি শেখাবো, আমার অবজেক্টিভ কি। এক হচ্ছে তোমাকে আমি মরফোলজি শেখাবো। মরফোলজি মানে হচ্ছে আকার আকৃতি। দেখো এইখানে একটা ওরাল ক্যাভিটির আমি ইলাস্ট্রেশন করছি। এটা হচ্ছে 1 নাম্বার দাঁত, এইটা 2 নাম্বার, এইটা 3 নাম্বার। তো এই দাঁত দেখো, আর এই দাঁত কি একই রকম দেখতে? না, এরা প্রত্যেকেই একজন আরেকজনের থেকে একটু হলেও আলাদা। এই যে তাদের ভিতরে যে পার্থক্য আছে, এই ছোট ছোট পার্থক্যগুলো আমাদের জানতে হবে। এটা হচ্ছে আমাকে ওর মরফোলজি জানতে হবে, তাই তো। এরপর আসলে ডেভেলপমেন্ট জানতে হবে। এই ওরাল ক্যাভিটির ভিতরে দেখো প্রথমে এটা কি আছে, টিথ, টুথ। এটা হচ্ছে লিপস, লোয়ার লিপস, আপার লিপস। এই পাশে এটাকে আমরা বলি টাং, জিহ্বা, টাং, জিহ্বা। এইটাকে আমরা বলি গাম বা জিনজিবা। তুমি তো আর গাম বলতে পারবা না, তুমি বলবা জিনজিবা। গাম বলবে নর্মাল মানুষ, বা মাড়ি, এইটার বাংলায় বলবে নর্মাল, তোমাকে বলতে হবে জিনজিবা। তো দেখো টিথ আছে, লিপস আছে, জিনজিবা আছে। এইটা হচ্ছে ওরাল ক্যাভিটি পুরোটা। এই যে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, এটাকে বলে ইউভিলা। ইউভিলা এটা একটা মাসেলস। এইটার ডিটেলস আমরা পড়াবো পরে, সব প্যালেটের একটা অংশ। এইখানে দেখো একটা পিলারের মতো আছে, একে বলে টনসিলার পিলার। এগুলো ডিটেলস পড়বো আজকে। ইন্ট্রোডাকশন, দাঁত, মাড়ি, ঠোঁট, টনসিল, এখানে ইউভিলা একটা মাসেল। তুমি যদি হা করে আয়নায় দেখতে যাও, এইরকম একটা স্ট্রাকচার পাবা। এই জন্য বারবার বলা হয়েছে যে ডেন্টাল অ্যানাটমিতে কি পড়বো আমরা, দাঁত এবং তার আশেপাশের স্ট্রাকচারের সাথে সম্পর্ক, তাদের নর্মাল মরফোলজি এবং তারা কিভাবে তৈরি হয়েছে। তোমাদের আইটেম কার্ডে আছে ডেভেলপমেন্ট, ওখানে আমরা এইটার ডেভেলপমেন্ট সুন্দর করে পড়বো। ডে 1 থেকে একটা বাবু হইতে 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 সুন্দরভাবে কিভাবে তুমি একটা মানুষ হলে, এবং মানুষ হওয়ার কোন পর্যায়ে তোমার একটা সুন্দর ফেস ডেভেলপ করলো, তোমার দাঁতগুলো ডেভেলপ করলো, মাড়ি ডেভেলপ করলো, এগুলো আমরা পড়বো। এরপর আসো অক্লুশন আর অ্যালাইনমেন্ট। অক্লুশন মানে দেখো এই দাঁতগুলো একটা সিরিয়ালে বসানো আছে, এটাকে বলে কি অক্লুশন। ঠিক আছে। অ্যালাইনমেন্ট মানে একটা দেখো সিনক্রোনাইজেশন আছে, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। ওকে, এরপরে টুথ আইডেন্টিফিকেশন স্কিল। দাঁত চিনতে হবে, কোনটা দুধ দাঁত, কোনটা পার্মানেন্ট দাঁত, এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই যে কোনটা সামনের দাঁত, কোনটা পিছনের দাঁত, এটাও আমাদের এই অ্যানাটমিতে আমরা শিখব। ফাংশন জানতে হবে, কোন দাঁতের কি ফাংশন। দেখো ইন্টারমিডিয়েটে আমরা পড়ছিলাম ছেদন দাঁত, কর্তন দাঁত আর পেশন দাঁত, বাংলায় পড়ছিলাম এক্স্যাক্টলি। তো এখন আমরা এগুলো ইংলিশে পড়বো। এরপর আসো ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন। ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন আমরা এই সিলেবাসে পড়বো না, আমাদের অন্য অন্য সাবজেক্ট আছে, ফাইনাল ইয়ারের 5টা সাবজেক্ট আছে, কিন্তু তখন তোমাকে এই অ্যানাটমি সম্পর্কে নলেজ জানতে হবে। এখন তোমাদেরকে একটা টার্মিনোলজি শেখাবো। টার্মিনোলজিটা কোয়াড্রেন্ট আর আর্চ। ধরো এইটা হচ্ছে মাঝখান থেকে একটা মিড লাইন, আমি একটা দাগ টানলাম, এইটা একদম স্ট্রেট হওয়া উচিত, বাট তারপর আমি একটা দাগ, একটা মার্কিং টানলাম। দেখো দেখতে পাচ্ছ কিনা, হয়তো পাচ্ছ। তো এই মিড লাইনের আর এই পাশে আর একটা আমি দাগ টানবো। দেখো আমার ওরাল ক্যাভিটিটা কি হয়েছে, 4 ভাগে ভাগ হয়ে গেছে। তো এইটা হচ্ছে লেফট, আপার লেফট, এটা হচ্ছে আপার রাইট। আমার রাইট পেশেন্টের লেফট, আমার লেফট পেশেন্টের রাইট, এটা মাথায় রাখবা। তাহলে আপার লেফট, আপার রাইট, লোয়ার রাইট, লোয়ার লেফট।
এই ইউএল, ইউআর, আরএল, আরআর, এলএল, হ্যাঁ, এই জিনিসগুলো তোমরা বইয়ে সবসময় পাবে, এদেরকে বলে কোয়াড্রেন্ট। আর এই টোটাল জিনিসটা, এই যে পুরা, এটাকে বলে আর্চ। এই টোটাল জিনিসটাকে একটা লাইনে আমরা বলি আর্চ, এটাকে বলি আর্চ। এটা হলো আর্চ, একে 4 ভাগ করলে এইটা একটা কোয়াড্রেন্ট, 1 নম্বর কোয়াড্রেন্ট, এইটা 2 নম্বর কোয়াড্রেন্ট, এটা 3 নম্বর কোয়াড্রেন্ট, এটা 4 নম্বর কোয়াড্রেন্ট। আমি তোমাদেরকে বোঝানোর জন্য দিলাম। এই কোয়াড্রেন্টকে বলে আপার রাইট লেফট, লোয়ার রাইট লেফট। এটা হচ্ছে টার্মিনোলজি। হোয়াট ইজ কোয়াড্রেন্ট, হোয়াট ইজ আর্চ, সেটা বললাম, এটা তোমাদের টিচার পড়াবে। এইটার ইম্পর্টেন্স কি? ধরো আমি তোমাকে বললাম যে অমুক জনের আপার রাইট 5 নাম্বার দাঁতে সমস্যা হয়েছে, তাহলে তুমি আসবা তার আপার রাইট 1 2 3 4 5 এই দাঁতে সমস্যা হয়েছে, এইখানেই তুমি খোঁজা শুরু করবা যে কি সমস্যা হয়েছে। মানে কি, এটা একটা কমিউনিকেশন পুরা ইন্টারন্যাশনালি। যেন আমি একটা কিছু লিখলে বা কমান্ড করলে আমার যত ডেন্টাল সার্জন কলিগ আছে, স্টুডেন্ট আছে, সবাই যেন বুঝতে পারে আমি কি বলছি। একটা ইউনিভার্সালিটি আছে, ওটাকে বলে টুথ নোটেশন। টুথ নোটেশন আমরা পড়বো, ওটা আলাদা টার্ম কার্ড আছে, সেটা আছে। তা এই জিনিসটা আমি কোয়াড্রেন্টটা এই জন্য বুঝাই দিলাম, আপার রাইট লেফট, লোয়ার রাইট লেফট, তোমরা এটা বইয়ে পাবা। তোমাদের যেটা বেনিফিট হবে, যেটা হবে, তোমরা এই যে আজকে ক্লাসটা করে ফেলছো, তোমাদের ব্যাচ টিচার আসবে বা এইচঅপটা হেড অফ দ্য ডিপার্টমেন্ট যখন প্রথমে ক্লাস নেবে, তখন তোমাদেরকে এসে বলবে কি পড়তে আসছো, ডেন্টাল অ্যানাটমি পড়তে আসছো। আচ্ছা, কেন ডেন্টাল অ্যানাটমি পড়তে আসছো, এইম বলে দিবা। আচ্ছা, এটা তো পড়লে কি হবে, কি কাজে লাগবে তোমার, তখন বলবা আমার ক্লিনিক্যাল কাজে লাগবে, আমার গবেষণার কাজে লাগবে, ওইগুলো বলবা যেগুলো অবজেক্টিভ ছিল। এখন তোমাকে বলতে পারে যে এসব করে তোমার ডেন্টাল অ্যানাটমির উপরে তোমার লাভ কি, স্কোপ কি, তুমি কোথায় কোথায় কাজে লাগাইতে পারবা। তো স্কোপ অফ, এটা হচ্ছে স্কোপ অফ ডেন্টাল অ্যানাটমি। কি একটা হচ্ছে আমি ক্লিনিক্যাল ডেন্টিস্ট্রিতে এটা ইউজ করতে পারবো, রেস্টোরেটিভ ডেন্টিস্ট্রিতে ইউজ করতে পারবো। এখন রেস্টোরেটিভ ডেন্টিস্ট্রি মানে হচ্ছে ফিলিং হচ্ছে সাধারণ মানুষের টার্ম। তোমাকে বলতে হবে রেস্টোরেশন মানে কি জানো? রেস্টোরেশন মানে একটা জিনিস ভেঙে গেছে, ধরো আমি একটা দাঁত আঁকাইলাম, দেখো আমি খুব ভালো আঁকাইতে পারি নাই, কারণ জায়গা পাই নাই, বাট দেখো এই জায়গাটা ভেঙে গেছে। এখন কি করছো, তুমি একটা ম্যাটেরিয়াল নিয়ে এসে ওর অ্যানাটমিটা তুমি জানো যে ও দেখতে এমন, ওর ওই জায়গাটা এমন, তুমি ঠিক সেইভাবে সুন্দর করে আবার কি করলা, ওই রুগীটার এইভাবে আবার ঠিক করে দিলা। এই যে ঠিক করে দিলা, এই জায়গাটা ফিল আপ করে দিলা, এটাকে রুগীরা বলবে কি পুটিং, ফিলিং। কিন্তু তুমি কি বলবা? রেস্টোরেশন। আমি ওই জায়গাটা রিস্টোর করে ফেলছি, ঠিক করে ফেলছি, যেটা এরকম হয়েছিল আগে অ্যানাটমিক্যালি এরকম ছিল, এখন আপনি আঘাত পেয়ে ভাঙছেন, আপনার ক্যাভিটিস হয়ে ভাঙছে, আমি এটা ফিলিং করে দিছি, এখন এটা রেস্টোরেশন হয়েছে, এই জন্য এটা রেস্টোরেশন। আমার আমি যে এই সুন্দরভাবে ডিজাইনটা করে দিব, এইটা যে ওনার মুখে অ্যাডজাস্ট হবে, মানাবে, দেখতে মানানসই হবে, এটার জন্য আমাকে আগে কি ডেন্টাল অ্যানাটমি জানতে হবে, যে নর্মাল জিনিস একটা দাঁত কেমন হয় আমরা পড়বো। এরপর আসো প্রস্থোডন্টিক্স। ধরো একজনের দাঁতই হারাই গেছে, ধরো দাঁতই নাই, তার একটা দাঁত বসাইতে হবে, তাহলে এই কত নাম্বার দাঁত হারাইছে, লোয়ার রাইট 2 হারাইছে। এখন আমি যেটা বলবো একটু কঠিন লাগবে, বাট লোয়ার রাইট 2 হারাইছে, তাহলে তোমাকে লোয়ার রাইট 2 দাঁত চিনতে হবে, সেই দাঁত খুঁজে বাইর করতে হবে, সেটা তাকে সুন্দরভাবে ওখানে রেস্টোর করতে হবে। আর্টিফিশিয়াল টুথ পাওয়া যায়, তো তোমাকে জাস্ট ডেন্টাল অ্যানাটমি আমরা এইগুলোই পড়াবো, এইগুলোই শেখাবো, ভিতরে লেখা আছে, এগুলো তুমি পড়ে নিও। যেমন দেখো কিছু টার্ম আছে, একটাকে বলে ক্রাউন, ব্রিজ, ডেঞ্চার। ডেঞ্চার হচ্ছে কি জানো, খোলা লাগা একটা দাঁত, সব দাঁত, মুখ একটা দাঁতও না থাকলে যদি আমরা যেটা লাগাই ওটাকে বলে ডেঞ্চার। অনেক সময় দেখো কিছু মিমে দেখবা, বা এ সময় মুরব্বী মানুষ খাইতে গেছে, একটা জিনিস ঠাস করে পড়ে গেছে, ওইটা হচ্ছে ডেঞ্চার। ব্রিজ হচ্ছে কি, যখন অনেকগুলো দাঁত ধরো নাই, অনেকগুলো দাঁত নাই,
এই দাঁতগুলো কি করছি আমরা একসাথে রিপ্লেস করছি কোন একটা ম্যাটেরিয়াল, এটাকে বলে ব্রিজ। আর যখন শুধু একটাকে রিপ্লেস করব তখন হবে ক্রাউন, যখন একের অধিক রিপ্লেস করব তখন হবে ব্রিজ, আর যখন পুরা মুখের সব দাঁত হারায় গেছে সেটা আলাদাভাবে খোলা লাগা বানাবো সেটা হবে ডেঞ্জার। এখন আসলে অর্থোডন্টিক্স মানে হচ্ছে কি আঁকা বাঁকা উঁচু নিচু, দেখতে খারাপ হাসি খারাপ। আমাদের অনেকের হাসি, যেমন আমার হাসি হচ্ছে খুব সুন্দর তা না, আমি মাঝে মাঝে কিন্তু মুখে হাত দিয়ে হাসি। এটা আমার কিছু আমার ছোট মাইনর ম্যালাগ্রেশন আছে, আমি এটার উপরে এখন কাজ করতেছি, ঠিক আছে? তো এইটাতে এইগুলো জিনিস ঠিক হবে। তাই এইটা ঠিক করতে গেলে আমাকে জানতে হবে নর্মালি অক্লুশন কেমন, দাঁতগুলো কোন সাইজে থাকে কোন শেপে থাকে, এটা দেখতে কেমন, ব্যাপারগুলো এমন হবে। এরপরে আসো বাচ্চাদের দাঁতের রোগ নিয়েও তোমাকে জানতে হবে। অ্যানাটমিতে আমরা বাচ্চাদের দুধের দাঁত দেখতে কেমন কীরকম থাকে, বড়দের কেমন থাকে, এইটার উপরেও ক্লাস নেবে, ওইটাও আইটেমে থাকবে, ওইটাও আইটেম কার্ডে থাকবে। এরপর আসলে ইন্টারেস্টিং জিনিস যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে এবং বাংলাদেশে মোটামুটি এটা নাই, ফরেন্সিক অডন্টোলজি বলে। ভেরি ইন্টারেস্টিং জিনিস। দেখো কিছুদিন আগে আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ ভারতে একটা প্লেন ক্র্যাশ হয়েছে এবং অনেক মানুষ সেটাতে হতাহত হয়েছে। এটা খুবই ট্র্যাজিক জিনিস। আমি আমার বাকি সব কিছু বাদ দিয়ে জাস্ট হিউম্যানিটেরিয়ান ব্যাকগ্রাউন্ডে আমার খারাপ লাগা উচিত এবং লাগছেও তাই। বাকি জিনিস আমি কোনো ইয়েতে যাব না, কোনো কন্ট্রোভার্সিতে যাব না। মেইন ঘটনা হলো সেখানে অনেক মানুষ, এখন একটা প্লেন 1000 গ্যালন ফুয়েল নিয়ে গেছে, কি ফুয়েল, ভলাটাইল ফুয়েল, এবং যেটা হাইলি ফ্লেমেবল। একটা প্লেন ক্রাশে একটা মানুষের তোমার মনে হয় যে তার বডি পাওয়া যেতে পারে একদম ইনট্যাক্ট? অবশ্যই পাওয়া যাবে না, ছিঁড়ে ছুটে যাবে, বার্ন হয়ে যাবে, মানে 3rd ডিগ্রি 4th ডিগ্রি, মানে কী যে হবে, একটা ভস্মীভূত হইতে পারে। তো এখন কি হবে, তুমি ওই লোকের চিনবা কিভাবে? এখন ধরো তোমার সামনে একজন আছে, তোমার কাছে নিয়ে আসছে, তুমি একজন ফরেন্সিক অডন্টোলজিস্ট এবং ডেন্টাল সার্জন, তোমার কাছে আসে বলছে যে এই লোকটা এই প্লেন ক্র্যাশে মারা গেছে, তো আমরা চিনতে পারতেছি না, আইডেন্টিটি পাচ্ছি না খুঁজে। তো তখন তুমি যেটা করবা, তার সব কিছু চেক করবা। এখন একটা জিনিস মনে রাখবা, একটা বডি যতই পুরুক, বোনস অ্যান্ড টুথ অর টুথ হচ্ছে সিঙ্গুলার, এই টুথ সব থেকে হার্ডেস্ট স্ট্রাকচার, একে ড্যামেজ করার খুবই টাফ। তুমি একটা ডেড বডিকে বার্ন করে ফেললেও টুথের অংশ থাকবে ইনট্যাক্ট, এতটা শক্তিশালীও। তো তখন তুমি তোমার সামনে কি থাকবে, তুমি তার ওই ওরাল ক্যাভিটিতে যাবা, যে দেখবা তার কোনো ফিলিং আছে কি না, কোনো ব্রিজ করা আছে কিনা, কোনো ডেঞ্চার করা আছে কিনা, কোনো ক্রাউন করা আছে কিনা, এই যে বললাম, বা কোনো ধরনের ডেন্টালের কিছু ডিভাইস দেওয়া আছে কিনা। যদি থাকে তুমি খাতায় নোট করে নিবা এবং এবার পারিবারিকভাবে জিজ্ঞেস করবা যে আপনার পরিবারের কারোর কি এরকম ডেন্টালের চিকিৎসা ছিল কি না, এত নম্বর দাঁতে ইয়ে ছিল না। যেমন ওটা টুথ নোটেশন আছে, আমরা এইভাবে লিখি টুথ নোটেশন, এরকম কোয়াড্রেন্টে ভাগ করে দিয়ে, যে বললাম না মুখকে 4 ভাগে ভাগ করছি, এইটা হচ্ছে পেশেন্টের পেশেন্টের লেফট, আর এটা হচ্ছে রাইট, মানে জাস্ট উল্টা। তো তার কোন দাঁতে 5 নম্বরে 2 নম্বরে এরকম কোথাও ফিলিং ছিল, ওই পারিবারিকভাবে ওরা বলবে যে হ্যাঁ ওনার ওখানে একটা ফিলিং ছিল। তুমি দেখলে যে ওই ডেড বডিরও সেম দাঁতে ফিলিং আছে, তার মানে কি তুমি তাকে আইডেন্টিফাই করে ফেললা। এটা হচ্ছে ফরেন্সিক অডন্টোলজির কাজ, উইদাউট এনি ডিএনএ টেস্ট। একটা ডিএনএ টেস্ট করতে প্রচুর খরচ, সময় এবং বিভিন্ন জায়গার পারমিশন লাগে, বাট তুমি প্রাইমারিলি আইডেন্টিফাই করে ফেললে যে এই লোকটা ওই লোক, কারণ এই লোকের এই 2টা দাঁতে ফিলিং ছিল এবং তার বডির কোনো কিছু অবশিষ্ট নেই, এইটুকু আছে, এইটাতে তুমি আইডেন্টিফিকেশন করলা। এরপরে আসো এজ এস্টিমেশন। এজ এস্টিমেশন কীভাবে হেল্প করবে? ধরো একটা লোক ক্রাইম করছে, এখন ক্রাইম করার সময় জুভেনাইল, অ্যাডাল্ট এরকম ক্যাটাগরি আছে। জুভেনাইল হচ্ছে এমন একটা এজ যে তুমি ওই এজে যদি কোনো ক্রাইম করো তোমাকে কোনো বড় পানিশমেন্ট দিবে না, তোমাকে কি কারেকশন সেন্টারে পাঠায় দেয়। এখন অনেক অপরাধী কি করে, অপরাধ করে, ধরো একটা অপরাধ করছে এক লোক, তার বয়স 23 বছর, তো তাকে যখন পুলিশ ধরছে সে বলছে আমার বয়স 14, তখন কি সে নিজেকে জুভেনাইল বলে ফেলছে, তার
উকিলও কি করবে, তাকে বাঁচাইতে এইটা যে কোর্টে বলবে ওর বয়স 14, ভুলে তো করে ফেলছে, তো ওকে কয়েকদিনের জন্য ওই ডিটেনশন সেন্টারে পাঠান, ওইখানে যে থাকুক, ওনার বড় ধরনের কোনো পানিশমেন্ট না দেওয়াই ভালো। ওকে, বড় ধরনের পানিশমেন্ট না দেওয়াই ভালো। এখন ও যেমন একটা উকিল ধরছে, তাহলে বাদীও যে আছে যার সাথে ক্রাইম করছে তারও তো একটা উকিল থাকবে। সেই উকিল কি বলবে, কোর্টকে বলবে কি যে আমার সন্দেহ হচ্ছে ওর বয়স 14, ওর বয়স 23। এখন এই জিনিসটা নির্ধারণ হবে কিভাবে? অনেকভাবে নির্ধারণ হইতে পারে, মেডিকেল ভাবেও হইতে পারে, আবার ডেন্টাল ভাবে হইতে পারে। এখন যদি ডেন্টাল ভাবে হয়, তো ডেন্টাল ভাবে আমরা দাঁতে একটা একটা নির্দিষ্ট বয়সে মানুষের দাঁত আসে। কুরবানির সময় একটা নিয়ম থাকে না যে এই চোয়ালের এই দাঁত থাকবে, তাইলে হচ্ছে এইটা কুরবানি দেওয়ার জন্য ঠিক আছে। তো আমরা যে কি করি, গরুর মুখ করে ওই দাঁত উঠছে কিনা দেখি, তাইলে এটা ভ্যালিড হয়। সেম এই তখন যেটা হবে, ওকে আনা হবে, আনার পরে ওর আমরা দাঁতগুলো গুনবো, দাঁতগুলোর বয়স টয়স দেখবো। এরপর কি করব, আমরা এক্সরে করবো, চোয়ালের দাঁতের। ওই চোয়াল আর দাঁতের জিনিসটা যখন আসবে আমাদের হাতে, আমরা দেখেই বলে দিতে পারবো ওর বয়স 23, ওর বয়স 14 জীবনও না। কারণ 14 বয়সের একটা মানুষের এক্সরেও আমার কাছে থাকবে, ওরও এক্সরে থাকবে, দুইটা নিয়ে মিলায়ে রিপোর্ট বানায় কোর্টে পাঠাই দিব যে ওর বয়স আসলে 23। ওর উকিল ওকে এই 14 বছর বলতেছিল কেন, যেন সাজা কমাইতে পারে, ওকে বড় ধরনের কোনো পানিশমেন্টের মধ্যে না ফেলাইতে পারে, বাঁচার জন্য বয়স লুকায়, এবিট করে বয়স চেঞ্জ করা যায়। কিন্তু মেডিকেল এসে তুমি এই সব ধানাই ফানাই করতে পারবা না, ডেন্টাল এসে আরও পারবা না। এখন ধরো সেম জিনিস কি হবে, কোর্ট বললো যে মেডিকেলে ভাবে একে প্রমাণ করে, মেডিকেলে গেলে তখন কি করবে, ওর হ্যান্ডের এক্সরে নিবে, হ্যান্ড এক্সরে করবে, হ্যান্ড উইস্টের এক্সরে করবে, হাতের কবজির এক্সরে করবে, করে ওই জয়েন্টগুলার ব্যাপারগুলো ওদের কাছে, আমাদের কাছে ক্রাইটেরিয়া থাকে, এই ক্রাইটেরিয়া মিললে ওর বয়স এত থেকে এত হবে, তো ধরা খেয়ে যাবে, ও বয়স চেঞ্জ করতে পারবে না। এইগুলো হচ্ছে মেডিকেল লিগাল ইনভেস্টিগেশন। এই মেডিকেল লিগাল ইনভেস্টিগেশন জানতে গেলে তো তোমাকে জানতে হবে কি, ডেন্টাল অ্যানাটমি, কোন দাঁত কোন বয়সে আসে, কতগুলা দাঁত এই বয়সে থাকে, এই দাঁতের এই স্ট্রাকচারে কি চেঞ্জ হইতে পারে, এটা তো একদম বইয়ে পয়েন্ট টু পয়েন্ট লেখা আছে। কারণ তুমি দেখো সেই রোমান থেকে শুরু হয়েছে এটা নিয়ে গবেষণা কাজ। এরপরে আসো প্রিভেন্টিভ ডেন্টিস্ট্রি নিয়ে কথাবার্তা। প্রিভেন্টিভ ডেন্টিস্ট্রি কি, তুমি যখন জানবা যে দাঁত এই হলে এই হয়, দাঁতের এই জায়গাটা খুবই ভালনারেবল জায়গা, যেমন থাকে না, ধরো একটা রোড, তোমার বাসার সামনে একটা রোড যাচ্ছে, সেই রোডে কোথায় গর্ত আছে তুমি কিন্তু জানো না, তুমি রোডটা তোমার মাথার মধ্যে আছে। সেম তুমি যখন অ্যানাটমি পড়বা, কোন দাঁত দেখতে কেমন, কোন দাঁতে বেশি ক্যারিজ হইতে পারে, কি হইতে পারে, এইগুলো আমরা তোমাদেরকে পড়াবো, শেখাই দিব। এখন তুমি যখন একটা রুগী দেখতে যাবা, সাথে সাথে দেখে ওই জায়গাগুলোই দেখবা যে এই জায়গাগুলোতে এই গর্তটা থাকতে পারে, যেটা তুমি বাসার সামনে রোডে বুঝো, কারণ ওই রোডে তুমি যাতায়াত করো, তোমার আইডিয়া আছে। জিনিসটা সেম ওইরকম। এখন আসো ইভ্যালুয়েশন অফ টিথ, ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, ইভ্যালুয়েশন অফ টিথ। তুমি যদি বিদেশে লাইসেন্স এক্সাম দিতে যাও, এখান থেকে তোমাকে প্রশ্ন করবেই ওরা। আমাদের দেশেও অনেক সময় পরীক্ষার কঠিন প্রশ্ন করার জন্য ইভ্যালুয়েশন অফ টিথ দেয়। ইভ্যালুয়েশন অফ টিথটা এখানে আমরা পড়বো যে দেখো, হিউম্যান ইভ্যালুয়েশন নিয়ে সায়েন্টিফিক থিওরিস আছে, কন্ট্রোভার্সিস আছে, রিলিজিয়াস কমেন্ট আছে। তো রিলিজিয়াস বিলিফ সবার নিজেদের কাছে, আমরা ওই সব কন্ট্রোভার্সি, ওই সব ভোংভাঙের মধ্যে নাই। এবং আমাদের এখানে যেটা আছে কি, যে কে রাইট কে রং এটা পরে, আমাদের এখানে টিথের ইভ্যালুয়েশনে কি আছে দেখো। সবার প্রথমে বলতেছে যে সায়েন্টিস্টরা খুঁজে বের করছে হোমোডন্ট। হোমোডন্ট মানে এমন কিছু প্রাণী পৃথিবীতে ছিল প্রথমে যাদের সব টিথ একই রকম দেখতে। দেখো আমাদের সব টিথ কিন্তু একই রকম দেখতে না। আমরা ইন্টারে কি পড়ছি, আমাদের কর্তন দাঁত আছে, ছেদন দাঁত আছে, পেশন দাঁত আছে। দ্যাট মিনস তাদের ফাংশনও আলাদা, তাদের আকার আকৃতি আলাদা। তার মানে আমরা হোমোডন্ট না। কারা হোমোডন্ট ছিল? ফিশ, রেপটাইল, শার্ক, ডলফিন, এরা। এরপর আসো হেটেরোডন্ট। হোমো মানে সেম, হেটেরো মানে হচ্ছে আলাদা আলাদা। এদের দাঁত থাকবে আলাদা আলাদা শেপ অ্যান্ড ফাংশনে। যেমন কারা? আমরা ম্যামালসের ভিতরে হিউম্যান, ডগস, ক্যাটস। এরপর আসো মোনোফায়োডন্ট। সারা জীবনে তার একবারই দাঁত উঠবে এবং সেটাই পার্মানেন্টলি থেকে যাবে। এটা হচ্ছে কি মোনোফায়োডন্ট। যেমন হোয়াইলস,
ডলফিনস, মার্সুপিয়ালস, এই জিনিসগুলো। আসো ডাইফায়োডন্ট। ডাইফায়োডন্ট মানে 2 সেট অফ দাঁত থাকবে। প্রথমে দুধ দাঁত আসবে বা মিল্ক টুথ, ডিসিডুয়াস টুথ, এরপর পার্মানেন্ট। এই ক্যাটাগরিতে কারা আমরা পড়ি? হিউম্যান, কাউ, ডগ। তার মানে আমাদের ইভ্যালুয়েশনের আমরা হেটেরোডন্ট অ্যান্ড ডাইফায়োডন্ট এই দুটাতে আমরা পড়ি। এক, আমাদের দাঁতগুলো সব দেখতে একই রকম নয়। সেকেন্ড হচ্ছে কি ডাইফায়োডন্ট। দেখো আমি প্রথম দিন পড়াচ্ছি, ক্লাসটা লাইভে যাচ্ছে, তোমরা রিপিটেডলি 2-1বার শুনবা, কারণ প্রথমবার শুনলে একটু ব্রেনে চাপ লাগবে, যদিও আমি খুব সহজভাবে বলতেছি। 2-3বার করার পরে যেহেতু টার্মগুলো তোমার কাছে নতুন, একটু একটু 2-3বার ক্লাসটা রিভিউ করবা। টাইফয়েডন মানে হচ্ছে 2 সেট অফ দাঁত থাকবে। দেখো আমরা প্রথমে ছোট থেকে বড় হইতে থাকি, প্রথমে কিছু দাঁত আসে, সেই দাঁতগুলো পড়ে যায়। দাঁতগুলো যখন পড়ে আমরা ভয়ে থাকি, দাঁতগুলো নড়ে, আমরা ভয় পাই, ব্যথা হয়। এরপরে হয় ডাক্তারের কাছে যে তুলতে হয়, না হলে নিজে বাসায় ফেলে দেয়, বা বাসার মুরব্বীরা কি করে সুতা বেঁধে টান দেয়। তো 2 সেট অফ দাঁত থাকে। এরপরে আর একটা গ্রুপ আছে পলিফায়োডন্ট, যাদের টিথ কি কন্টিনিউয়াসলি রিপ্লেস হইতে থাকবে, যতবার নষ্ট হবে রিপ্লেস হবে। কারা পড়ছে? শার্ক, ক্রোকোডাইল, স্নেকস, ফিশেস। শেষ, এটাতে আর কিছু নাই। নেক্সট চলো আমরা ডেন্টিশন কি এটা নিয়ে পড়ি। ডেন্টিশন হচ্ছে কি 10 ক্যাটস। দেখো প্রত্যেকটা ডেফিনেশনে আমি কি করছি, একটা বইয়ের রেফারেন্স দিছি। কেন দিছি? আমার কথা কেন বিশ্বাস করবা? আমি তো মিথ্যা কথা বলতে পারি, বা আমি বানাই ছানা একটা লেকচার মেরে দিতে পারি, পারি না? তো এই জন্য আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি। রেফারেন্সটা এই জন্য দিচ্ছি কারণ তোমরা এই ক্লাসটা করবা, এইটা নোট ডাউন করবা। প্রত্যেকটা ক্লাস যখন করবা নোট ডাউন করবা, এটা খুবই ভেরি ইফেক্টিভ। তুমি যখন একবার লিখো একটা জিনিস ক্লাস করে, সেটা 20 বার পড়ার সমান, ওটা মাথায় থাকে। তো এখানে দেখো আমি 10 ক্যাটসের এখান থেকে একটা ডেফিনেশন নিয়ে আসছি, 9 এডিশনে আছে। এডিশন তোমাদের মনে রাখার দরকার নেই, 10 ক্যাটস 10 বিড়াল মনে রাখলেই হয়। সেখানে একটা ডেন্টিশন একটা কথা বলছে, ওরা বলছে ডেন্টিশন কি জিনিস, বলছে যে ন্যাচারাল টিথ থাকবে ইন ডেন্টাল আর্চ। ডেন্টাল আর্চ কারা? আমরা দেখো একটা এরকম ড্রট আনছিলাম উপরে নিচে, ওইটা বলছিলাম যে এটা একটা আর্চ, আপার জ লোয়ার জ, এটা একটা আর্চ। characterized by their morphology, number and arrangement at different stages of life। মানে তোমার আপার জতে এবং লোয়ার জতে যে দাঁতগুলো থাকবে তাদের আকার আকৃতি, নাম্বার, অ্যারেঞ্জমেন্ট পাশাপাশি কিভাবে আসে, এবং বিভিন্ন বয়সকালে তারা কিভাবে থাকতেছে, সেটা নিয়ে আমি যখন আলোচনা করব তাকে বলবো ডেন্টিশন। আমি কিন্তু বাংলায় বললাম। এক কি আমার যত ন্যাচারাল টিথ, কি বলছি ন্যাচারাল টিথ, আর্টিফিশিয়াল টিথ না কিন্তু, মানে ক্রাউন, ব্রিজ, প্রস্থেসিস, ইমপ্ল্যান্ট এইগুলো না। আমরা যেটা বাইরে থেকে দিয়ে রাখি সেটা কিন্তু আর্টিফিশিয়াল, ঠিক আছে? ওইটা না, ন্যাচারাল টিথের ব্যাপারটা। এরপরে আসো টাইপস। ডেন্টিশনের টাইপস কেমন আছে? একটা আছে প্রাইমারি ডেন্টিশন, এর আরেকটা নাম হচ্ছে ডেসিডাস টিথ, মিল টিথ। মানে যখন আমরা ছোট বাবু হই, 6 মাস থেকে গুড়ি গুড়ি দাঁত ওঠা শুরু করে আমাদের, তখন হেভি কিউট লাগে। এবং দেখবা ওই বাচ্চাগুলা কামড় দেয়, এবং যখন কামড় দেয় ওটা কিন্তু সেই লেভেলে ব্যথা লাগে, মানে ভয়ঙ্কর। কামড় যারা খাইছে বাচ্চাগুলার, আমিও খাইছি, আমার কাজিন টাজিনরা দিছে, হয়তো আমি যখন ছোট ছিলাম আমিও দিছি। তো যখন ওই কামড়টা দিবে তখন কিন্তু চরম ব্যথা লাগে। এই টিথগুলো সেইরকম শার্প থাকে। তো এই দাঁতগুলা তোমাকে আইটেমে কিন্তু তোমাকে এই ডেন্টিশন থেকে কোশ্চেন ধরবে, রিটেনে কোশ্চেন আসবে। এইটা ইম্পর্টেন্ট ফর কি ভাইবা প্লাস রিটেন, আসবেই, বহুবার আসছে। তো এরকম একটা ডেফিনিশন লিখবা, মার্কের উপর দেখবা কয় মার্ক, 2 মার্ক, 2.5 মার্ক, তাহলে ডেফিনিশন লিখবা, এরপর টাইপ লিখবা। টাইপ লেখার পর কি করবা, প্রাইমারি ডেন্টিশন লিখবা। তার আরো 2টা নাম আছে, ডেসিডুয়াস টিথ বা মিল্ক টিথ বলে, দুধের দাঁত বলে। এটা আসবে কোন সময় থেকে? 6 মাস থেকে আসা শুরু করবে, ওঠা শুরু করবে 6 মাস থেকে, এবং তোমার মুখে থাকবে 6 বছর। একে বলে 6/6 রুলস। তো মনে রাখার জন্য একে আমরা বলি কি 6/6 রুলস, মানে 6 মান্থ শুরু হবে, 6 বছর পর্যন্ত থাকবে।
এখন এইখানে তোমার টোটাল দাঁত কয়টা? ধরো আইটেমে তোমার টিচার বলবে প্রাইমারি ডেন্টিশনের দাঁতের সংখ্যা কয়টা বলো, বলবা 20টা। কখন থেকে ওঠা শুরু করে? 6 মাস। কখন কতদিন থাকে? 6 বছর। এখন আসো এখানে কি কি দাঁত থাকে? 4টা ইনসিজর, 2টা ক্যানাইন, 2টা মোলার। থাকে না একটা জিনিস, সেটা হচ্ছে প্রিমোলার। ইনসিজর মানে কাদেরকে বলে জানো? কর্তন দাঁত, যেটাতে তুমি খাবার কাটো। ক্যানাইন হচ্ছে কি, লম্বা বড় যে দুটো দাঁত থাকে, ভ্যাম্পার দেখছো না তোমাদের? টুইলাইট তো হেভি ফেভারিট। ওই টুইলাইটে ওরা যখন নেকড়ে হয়ে যায় বা হঠাৎ করে যখন ফাইটিং করার সময় দেখো না, ওদের ক্যানাইন 4টা দাঁত খুব বড় হয়ে ওঠে। এই যে 4টা দাঁত আস্তে আস্তে লম্বা হয়ে ওঠে, ওইগুলাই হচ্ছে ক্যানাইন। ওগুলোকে বলে ছেদন দাঁত, আমাদেরও আছে। এরপর আসে মোলার। মোলার হচ্ছে পেশন দাঁত, এটাতে আমরা পিষি। তার মানে একটা খাবারকে প্রথমে আমরা কুচকুচি করে কাটি, কিছু খাবার আছে ফুটা ফুটা করি, এরপরে ব্লেন্ডারের মতো পিষে দিই। কেন এটা দেই? এটা দরকার কেন? কারণ এই খাবারের ভিতরে নিউট্রিয়েন্ট আসছে, এই নিউট্রিয়েন্টগুলো আমরা বের করতে হবে। বের করার জন্য কি হয়, বড় বড় দানা খাবারটাকে আমরা ভেঙে ছোট ছোট একটা দানাতে নিয়ে আসি। এইটাই হচ্ছে আমাদের দাঁতের কাজ। আমাদের 3 প্যাটার্নের দাঁত আছে ছোটদের। প্রিমোলারও কিন্তু পেশন দাঁত, কিন্তু আমাদের বাচ্চাদের থাকে না। ওকে, এখন এই সাইডে আসো। এখানে আমি একটা জিনিস দিয়েছি, এটা নোটেশন হিসেবে দিতে পারো। দেখো এখানে বাচ্চাদের এটা হচ্ছে আপার জ, এটা হচ্ছে আপার জ, এটা হচ্ছে আপার জ, এটা হচ্ছে লোয়ার জ। ঠিক আছে, অ্যান্টেরিয়র টিথ কারা, লোয়ার টিথ, পোস্টেরিয়র টিথ কারা, যেগুলো আছে ওইটা এখানে দেওয়া আছে। এরপরে আসো পার্মানেন্ট ডেন্টিশন। তার মানে এখন আমরা মোটামুটি পার্মানেন্ট ডেন্টিশনে চলে আসছি। পার্মানেন্ট ডেন্টিশনের ব্যাপারটা কি হচ্ছে, এখানে প্রাইমারি টিথ যা থাকবে ওগুলো রিপ্লেস হয়ে যাবে, পড়ে যাবে। আর এইটা শুরু হবে এজ অফ 6 ইয়ার এবং চলতে থাকবে মোটামুটি 12 থেকে 13 বছর, এক্সেপ্ট থার্ড মলার। থার্ড মলার হচ্ছে কি জানো? আক্কেল মাড়ি বলে না, যার আক্কেল মাড়ির ব্যথা উঠছে তার হচ্ছে এই ব্যাপারটা। ওকে, তো এই হলো আক্কেল মাড়ি। আক্কেল মাড়িটা আসে হচ্ছে তোমার 18 থেকে 21 বছরে। 18 থেকে 21 বছরে। এখন আমাদের পার্মানেন্ট ডেন্টিশনের টোটাল দাঁত থাকে কটা? 32টা। ওইখানে ছিল কয়টা? 20টা। 16টা থাকে একটা আর্চে, তাহলে একটা কোয়াড্রেন্টে থাকবে 8টা করে। এখানে 4টা ইনসিসর থাকবে, 2টা ক্যানাইন, 4টা প্রিমোলার আর 6টা মোলার। দেখো ওই ডেসিডুয়াস ডেন্টিশনে এই জিনিসটা থাকবে না, কিন্তু এখানে থাকবে। এই সাইডে একটা সুন্দর চার্ট আছে, এই চার্টগুলোতে প্রত্যেকটা দাঁতের ব্যাপারগুলা সুন্দরভাবে সিরিয়ালি দেওয়া আছে। যেমন এইখানে ধরো আমি এই যে ড্রটা টানলাম, এটা একটা আর্চ। এখন আমি মিড লাইনতে একটা দাগ টানবো, তাহলে এইটা একটা কোয়াড্রেন্ট, এইটা একটা কোয়াড্রেন্ট, এটা একটা কোয়াড্রেন্ট। ওকে, নিচেও সেম ভাবে আমি একটা একদম মিড পয়েন্ট বরাবর 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 লোয়ার যত একটা দাগ টানলাম, তাহলে এটা একটা আর্চ। এরপর আমি একদম মিড লাইন বরাবর একটা দাগ টানলাম, তাহলে এইটা একটা কোয়াড্রেন্ট হলো, এইটা একটা কোয়াড্রেন্ট হলো। এই কোয়াড্রেন্ট এবং এইখান যদি আমি মাঝখান দিয়ে একটা দাগ টানি, দেখো একটা এরকম স্কোয়ার মানে প্লাস পয়েন্ট সিম্বল হয়ে যাবে। এইটাই হলো এটা নোটেশন। এই নোটেশন আমরা পড়বো আর একটা ইয়েতে। ডেন্টাল অ্যানাটমি একটা ব্যাপার কি, যখন ক্লাসগুলো একটার পর একটা হইতে থাকবে, তুমি করতে থাকবা, নোট করতে থাকবা, বুঝতে থাকবা, এরপরে তোমার আস্তে আস্তে ব্রেন এটা ক্যাচ করবে। আমি কিন্তু বলতেছি না আজকেই তুমি সব বুঝে ফেলবা, আজকে একদম তুমি বস হয়ে যাবা, দ্যাটস নট পসিবল। ওইটা আমরাও হই নাই, এই জায়গাটা আসতে আমাদেরও যথেষ্ট সময় লাগছে, একটু সময় দিতে হবে, কিন্তু তোমাকে চেষ্টা করে যেতে হবে। দেখো আমি আজকে তোমাকে যেভাবে বলতেছি এইভাবে কেউ, ইভেন ওই সময় আমার টিচার এইভাবে বলে নাই। আমাকে বহুত কিছু নিজে নিজে আমাদেরকে শিখতে হয়েছে। বাট তোমাদের এখন অনেক অপরচুনিটি, অনেক রিসোর্স ম্যাটেরিয়ালি যে এখানে ক্লাস করতেছো, এরপরে তোমরা যখন তোমাদের এখন যেটা হবে, এইখানে আজকে যারা লাইভটা করলা, তোমাদের যখন প্রথম ডেন্টাল টিচার এসে অনেক কথাবার্তা বলবে, তোমরা অনেক কিছু আগেই বুঝে যাবা।
মানে আমাদের অবস্থা ছিল এরকম, হা করে আকাশের দিকে তাকায় থাকতাম, কি বলতেছে উনি, কি এসে বললো, এখন বাসায় যে দেখতে হবে, বই খুঁজতে হবে। তোমাদের দরকার নাই, তোমাদের অলরেডি তোমরা একটা ক্লাস পেয়ে গেছো, ওটা করে ফেলতেছো। এখন সব মিক্সড ডেন্টিশন। মিক্সড ডেন্টিশন কারা? যখন তোমার মুখের ভিতরে দুধ দাঁতও থাকবে, আবার পার্মানেন্ট দাঁতও থাকবে। দেখো, আমরা বলছিলাম 6 মাস থেকে 6 বছর দুধ দাঁতগুলা উঠবে এবং থাকবে। এরপর বলছিলাম যে 6 বছরের পর থেকে পুরা 21 বছর থার্ড মোলার সহ এই একটা টাইম। তো এই টাইমটা হচ্ছে এই 6 থেকে 12 বছরের ভিতরে আমার মুখে দুধ দাঁতও থাকবে এবং পার্মানেন্ট দাঁতও থাকবে। তখন আমি তাকে বলবো মিক্সড ডেন্টিশন। পার্মানেন্ট প্রাইমারির মাঝখানে দুই ধরনের দাঁতই থাকবে। দেখো, প্রাইমারিও থাকবে, পার্মানেন্ট থাকবে। এইটা হচ্ছে মোস্ট ডাইনামিক, খুবই ক্রিটিক্যাল পিরিয়ড ডেন্টাল ডেভেলপমেন্ট। মানে আমাদের মুখ, গহ্বর, জিভা, আমাদের দাঁত, এই জায়গার ডেভেলপমেন্টের জন্য এই পিরিয়ডটা খুবই ইম্পর্টেন্ট। কেন? আমাদের কারো কারো দাঁত আঁকাবাঁকা, উঁচু নিচু, তারপরে কারো দেখবো চোয়ালটা সামনে, হ্যাঁ, কারোর মুখটা ছোট। এই সব জিনিস এই পিরিয়ডের মধ্যে যদি কোনো উল্টাপাল্টা কাজ হয়, রোগ হয়, কিছু ঝামেলা হয়, তাহলে সেটা হবে। এখন আসো এখানে এই লাইনটাতে বলছে ইনক্লুড ইরাপশন, পার্মানেন্ট টিথ অ্যান্ড এক্সফোলিয়েশন। ইরাপশন মানে হচ্ছে দাঁত মুখের ভিতরে ওঠা, আর এক্সফোলিয়েশন মানে হচ্ছে পড়ে যাওয়া, পড়ে যাবে, পড়ে যাবে। তো তোমরা একদম এখন দুধের শিশু, প্রথম ক্লাস করতেছো, এই কয়েকটা টার্ম আস্তে আস্তে পড়বা। আর আমি কিন্তু একটা ক্লাসে, এই তোমাদের প্রথম একটা যে ক্লাসে, ওটাতে বলছিলাম ডিকশনারি নিয়ে পড়বা। যেহেতু আমরা ম্যাক্সিমামই বাংলা মিডিয়াম থেকে আসছি, প্রথম আমাদের একটু ডিকশনারি ইউজ করতে হবে কিছু কিছু শব্দের মানে জানার জন্য। দেখো, প্রাইমারি ডেন্টিশনে আমাদের দাঁতের সংখ্যা কয়টা? 20টা। পার্মানেন্টে 32টা। মিক্সডে ভ্যারি করে, ঠিক আছে? 22টা থাকতে পারে, 24টা থাকতে পারে, এক একজনে এক এক ভ্যারি করে। এইটা তোমাকে আইটেমে যদি ধরে, তুমি যদি পারো, তোমার টিচার হেবি খুশি হয়ে যাবে। দেখো, আমি তোমাদের রিটেনেও আমি যেভাবে দিছি এইভাবে লিখবা। রিটেনে যখন তুমি এইভাবে লিখবা, তোমার টিচার জানবে যে তুমি বই পড়ছো, জানছো, অনেকগুলো সুন্দর করে করছো। এরকম বক্স করে, টেবিল করে দিবা। এইখানে দেখো প্রাইমারি, পার্মানেন্ট, আবার মিক্সডের পার্থক্য দেওয়া আছে। কি আছে? নাম্বার কয়টা? নাম্বার কয়টা? 20টা আছে প্রাইমারিতে, 32টা এখানে। এখানে বলছে এটা যে কোনো হইতে পারে। ইরাপশন এজ কোথায়? 6 মাস থেকে 2.5 ইয়ার্সের ভিতরে সব দুধের দাঁত উঠে যাবে। পার্মানেন্ট দাঁত 6 থেকে 21 বছরের মধ্যে চলে আসবে। 21 বছর বলছে মানে থার্ড মোলার সহ, আক্কেলমারি সহ। ওদের টাইম কত? 6 থেকে 12। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই টাইমটা মনে রাখতে হবে। 6 মাস থেকে 6 বছর, 6 বছর থেকে 21 বছর, 6 থেকে 12 বছর। তুমি দেখো এই তিনটা টাইমিংয়ের উপরে প্রাইমারি ডেন্টিশন, পার্মানেন্ট ডেন্টিশন আর মিক্সড ডেন্টিশন। এখন ডেন্টিশন কি? ডেন্টিশন মানে আমরা পড়লাম এমন একটা আর্চ থাকবে যেখানে দাঁতগুলো আমার বসানো থাকবে, দাঁতগুলো সাইজ, শেপ সব কিছু সুন্দরভাবে অ্যালাইন থাকবে এবং এর আশেপাশের যে জিনিসগুলো আছে এইটার সাথে একটা সামঞ্জস্য থাকবে। দিস ইজ ডেন্টিশন। এখন এই ডেন্টিশনটা 3 ধরনের: প্রাইমারি, পার্মানেন্ট অ্যান্ড মিক্সড। রিটেনে প্রচুরবার রিপিট হয়েছে এই কোশ্চেন। কী কী দাঁত থাকবে এটা অলরেডি তোমাদের ওখানে বলছি। দাঁতের কালার কি হইতে পারে? দেখো, বাচ্চাদের দুধের দাঁতের কালার হয় একটু সাদা, একটু বেশি সাদা সাদা হয়, অপেক এনামেল থাকে। এই এনামেল একটা পুরো কার্ডের একটা টার্মই হচ্ছে এনামেল। এনামেল আমরা পড়বো অনেক ডিপলি। আর বড়দের দাঁতটা একটু হলুদ হলুদ থাকে। আর মিক্সড ডেন্টিশনে মিক্স, কিছু দাঁত থাকবে সাদা, কিছু থাকবে হলো, কারণ যেহেতু 2 ধরনের দাঁতই থাকবে। সাইজ কেমন? বাচ্চাদের দাঁত ছোট ছোট হবে, বড়দের দাঁত বড় বড় হবে। মিক্সড ডেন্টিশনে সব রকমই থাকবে। এখন আসলে রুট মানে হচ্ছে শিকড়। বাচ্চাদের দাঁতের শিকড় হবে ছোট, স্লেন্ডার। স্লেন্ডার মানে কি জানো? চিকন। রিজর্পশন হবে এক্সপোলিয়েশনের সময়। রিজর্পশন মানে ক্ষয়ে যাবে, এক্সপোলিয়েশন মানে কি বলছি? দাঁত পড়ে যাওয়ার সময়। আর ইরাপশন মানে দাঁত ওঠার সময়। এটা থাকবে লার্জ এবং রোবাস্ট। এটা ভ্যারি করতে পারে। এখন একটা মজার জিনিস হবে, ধরো এই মিমসটা তোমরা সবাই জানো, তাই না?
এই মিমসটা দেখো, এই মিমসটা দেখো। আইটেম হচ্ছে, ধরো এখানে আইটেম নিচ্ছে তোমার ম্যাডাম, আইটেম নিচ্ছে তোমার ম্যাডাম, বলছে তোমার বেস্ট টিচার আইটেম নিচ্ছে, আইটেম নিচ্ছে। তুমি টিচারের দেওয়া ডেফিনেশন না বলে অন্য কিছু বলতেছো, মানে তুমি নিজের কোনো কথাবার্তা বলতেছো, বা তোমার ক্লাস টিচার যেটা লিখে দিছে সেইটা না বলে তুমি অন্য কিছু বলতেছো। তুমি যখন বলতে যাবা তোমার টিচার এক্সপ্রেশন উইল বি লাইক দ্যাট, আর সে ভাববে কী সব জাতারা কথাবার্তা বলতেছে। তোমাকে তো আইটেম পাস করতে হবে। এই জায়গায় একটা ট্রিক্স কি, তুমি আমাদের ক্লাসে কিন্তু আমরা অনেক কিছু বলছি, আমরা যেগুলো তোমাদেরকে বলছি তোমাদের টিচাররা সেম জিনিসই বলবে, বাট আমরা একটু সাজাই দিয়েছি, টিচাররা ওরাও সাজাই দিবে তোমাদের ব্যাচ টিচাররা, বাট উনি যেটা শুনতে পছন্দ করে ওইটাই বলার ট্রাই করবা। কারণ তুমি যখনই ওইটা বাদে তুমি কিছু বলতে যাবা, ওনার ফেস হবে এরকম অদ্ভুত, তোমার উপরে খেপে থাকবে এবং বলবে কী সব জাতা বলছে, জাস্ট লাইক দিস মিমি। এটা হবেই, এবং তোমাদের অনেক ফ্রেন্ড এটা করবে, কারণ সবাই তো এই কোর্স করবে না, এই জিনিসগুলো আগে থেকে জানবে না, তুমি আজকেই অনেক কিছু জেনে গেছো। সো ট্রাই করবা ক্লাস টিচার যেটা পড়াইছে ওইটা আগে মুখস্থ টুখস্থ করে যেমনে হোক নিজেকে আগে বাঁচাবা আইটেমের থেকে, এরপরে তো পরে। এরপরে আসো ডেন্টাল ফর্মুলা, রিটেনে আসে ভাই ধরে। ফর্মুলা মানে হচ্ছে একটা সিম্বলিক রিপ্রেজেন্টেশন থাকবে, ইন্ডিকেট করবে দ্য নাম্বার অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট অফ ডিফারেন্ট টাইপ অফ টিথ, ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। ইনসিজার কারা, ক্যানাইন কারা। ইনসিজার হচ্ছে কর্তন, ক্যানাইন হচ্ছে ছেদন, প্রিমোলার, মোলার হচ্ছে পেশন। এরা কোথায় কিভাবে আছে, কত নম্বরে অ্যারেঞ্জমেন্ট আছে, আপার যতে আছে না লোয়ার, উপরে আছে না নিচে আছে ম্যামালসের, এইটাকে আমরা কি করি একটা সিম্বলিক ভাবে লিখবো। ইন্টারে কিন্তু এটা আমাদের বইয়ে ছিল, সেম জিনিস এখন আমাদের ইংলিশে পড়তে হবে। এই জিনিসগুলো নিয়ে আমরা সুন্দরভাবে একটা ডিসক্রাইব করতে পারি ডেন্টিশনকে প্যাটার্নে ইন এ কনসাইজ ফরম্যাট। কনসাইজ মানে হচ্ছে ছোট করে, খুব ইজিভাবে এমনভাবে লিখে দেব ওয়ার্ল্ডে যে কেউ বুঝবে। ধরুন আমি এই ডেন্টা এই ফর্মুলাটার দরকার, এই ফর্মুলাটা আমি লিখে দেওয়া মানে ওই জিনিস বিশ্বের, আমি বাংলাদেশ থেকে লিখছি, তুমি ইন্ডিয়ার কাউকে দেখাও সে বুঝতে পারবে আমি কি লিখছি, পাকিস্তানের ডেন্টিস্টকে দেখাও সে বুঝতে পারবে, তুমি কলম্বিয়ার কাউকে দেখাও, আফ্রিকার কাউকে দেখাও, ইউরোপের কাউকে দেখাও, এভরি ডেন্টাল স্টুডেন্ট অ্যান্ড ডেন্টাল সার্জন শুড নো হোয়াট আই শুড রাইট অন ইট। এই জন্য এটাকে বলে ফর্মুলা, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এই ফর্মুলাটা কেমন দেখো, আমরা ইন্টারে কিন্তু এই ফর্মুলাটা পড়ছি। এইটা হচ্ছে প্রাইমারি ডেন্টিশনের ফর্মুলা। কি চাপ দিলাম, প্রাইমারি ডেন্টিশনের ফর্মুলা। আইতে ইনসিজর, সিতে ক্যানাইন, এমতে মোলার। বাচ্চাদের কি থাকবে, আমরা আগে বলছি প্রিমোলার থাকে না, প্রিমোলার অ্যাবসেন্ট থাকে ওখানে বলছি। তাহলে ইনসিজরের উপরে দেখো এখানে একটা দাগ দেওয়া আছে, তার মানে এটা আপার জ, এটা লোয়ার জ। উপরে দুইটা ইনসিজর থাকবে, নিচে দুইটা থাকবে। ক্যানাইন, উপরে একটা ক্যানাইন থাকবে, নিচে একটা থাকবে। এইটা হচ্ছে মোলার, উপরে দুইটা মোলার থাকবে, নিচে দুইটা থাকবে। তাহলে 2 আর 1 3 4 5, 5 আর 5 10, একটা কোয়াড্রেন্টে মানে একটা আর্চে 10টা দাঁত থাকবে। দুইটাতে থাকলে আরো 10টা যদি অ্যাড করে দাও তাহলে টোটাল কয়টা, 20টা মিলে গেল। এখন আমি কোনো একটা এই পেশেন্ট মানে একটা পেশেন্টের যদি এখানে লিখে রাখি এবং এখানে যদি কিছু না দেই, জিরো দেই বা এরকম ক্রস করে দেই বা শূন্য রাখি, তার মানে কি তার উপরে একটা ক্যানাইন নাই, মিসিং, কোনো কারণে ধ্বংস হয়ে গেছে, ভেঙে চলে গেছে, যা হোক কিছু হয়েছে। এখন আসো পার্মানেন্টটাতে, ওটা ছিল প্রাইমারি, এবার আসো পার্মানেন্ট। পার্মানেন্টে কি আছে, ইনসিজর দেখো কয়টা আছে, 2টা। উপরে 2টা, উপরে 2টা, নিচে 2টা, ক্যানাইন একটা একটা, প্রিমোলার 2টা 2টা, মোলার 3টা 3টা। এখন হিসাব করলে টোটাল পাবা 16। তাহলে উপরে আর নিচে মিলে যদি আমি হিসাব করি 16 + 16, তাহলে আমাদের টোটাল 32। বিডিএস এর
ফুল ফর্ম জানা হচ্ছে ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি। আর আবার আরেকটা আছে 32 দাঁতের চিকিৎসা, 32 দান্তকা সার্ভিস, 32 দাঁতের চিকিৎসা, এটাও আছে। ঠিক আছে, এটা আমরা এটা কিন্তু মিমিকারি। আবার এটা টিচারকে বলে দিও না যে বিটিএস মানে 32 দাঁতের চিকিৎসা। ওকে, নাও কাম টু দ্য, এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হলো টুথ স্ট্রাকচার। ঠিক আছে, টুথ স্ট্রাকচার কি কি আছে দেখো। দাঁতের সবার উপরে আমাদের আয়নাতে যদি তুমি দেখো, আমরা কি দেবো, আমারও দেখা যাচ্ছে না মনে হয়, একটা সাদা লেয়ার থাকে, খুবই শক্ত সাদা লেয়ার থাকে। এটাকে কি বলে? এনামেল। এনামেল, ঠিক আছে, এইটুকু লেয়ার হচ্ছে এনামেল। এরপরে দেখো একটু ডার্ক ইয়েলো কালারের একটা লেয়ার আছে, এইটাকে আমরা বলি ডেন্টিন। তোমার কার্ডে এনামেল আলাদা একটা আইটেম আছে, ডেন্টিনের আলাদা আইটেম আছে। এখন সবার ভিতরে এরকম একটা গ্যাপ ওলা জায়গা আছে, স্পেস আছে, এইটাকে আমরা বলি পাল্প। ম্যাঙ্গো পাল্প শুনছো না? মজ্জা, দাঁতেরও মজ্জা হচ্ছে, এটাকে বলে পাল্প। এটার ভিতরে কি থাকে? ভাস্কুলার কানেকটিভ টিস্যু, রক্তনালী, তারপরে তোমার নার্ভ, এই ব্যাপারগুলো সব এখানে থাকে। এই তিনটা হচ্ছে বেসিক। এর ভিতরে ডেন্টিনটা হচ্ছে দাঁতের সব থেকে বেশি পরিমাণে থাকে, তারপরে এনামেল থাকে। আর এরপরে আসো এই জায়গার থেকে যদি একটু জুম করি, আমরা এইদিকে আসি, দেখো এইটা হচ্ছে এনামেল, আমাদের এটা হচ্ছে এনামেল। এইখানে একটা জাংশন আছে, এটাকে আমরা বলি সিমেন্টো এনামেল জাংশন। বইয়ে পড়বা, এইখানে যেটা থাকে তাকে আমরা বলি সিমেন্টাম। সিমেন্টাম, এই সিমেন্টামটা, এনামেল আমরা বলছি ক্রাউন, আমাদের দাঁতের ক্রাউনকে ঘিরে রাখে, আর রুটকে ঘিরে রাখে যেই সিমেন্টটা, তার নাম সিমেন্টাম। এখন আসো এই যে জায়গাটা দেখতেছো, হ্যাঁ, এইটাকে আমরা মেইনলি কি বলি? জিনজিভা বলি, জিনজিভা বলি বা মাড়ি। এটাকে বলে জিনজিভাল মার্জিন। মার্জিন, দেখো এই জায়গায় একটা ডিপ্রেশন আছে, আমি একটু উপরে দিছি, এটাকে বলে জিনজিভাল গ্রুভ। এটাকে বলে অ্যাটাস জিনজিভা। না না, এটা হচ্ছে ফ্রি জিনজিভা, তো সরি আমি একটু ভুল বলছি, এটা হচ্ছে ফ্রি জিনজিভা। এটা হচ্ছে ফ্রি জিনজিভা, এইটা হচ্ছে অ্যাটাচ জিনজিভা, এটা হচ্ছে মিউকো জিনজিভাল জাংশন। তো অনেকগুলো টার্ম বলছে, মার্জিন, আর এটাকে বলে জিনজিভাল সালকাস, আর এইটাকে বলে জাংশনাল এপিথেলিয়াম। এই জাংশনাল এপিথেলিয়াম, জিনজিভা, এই জিনিসগুলো আমরা পড়বো ডেন্টাল অ্যানাটমিতে। এখন জাস্ট বেসিক স্ট্রাকচার পরিচয় করলাম। একটা কি, সবার উপরে সাদা যেটা, সেটা এনামেল, তার নিচে হলুদ হলুদ একটা বিশাল অংশ থাকে, সেটা হলো ডেন্টিন। ভিতরে একটা ফাঁকা জায়গায় থাকে রক্ত, রক্তনালী, তারপর তোমার নার্ভ, সেইগুলা, সেটাকে বলে পাল্প। আবার এই আমাদের যে শিকড় আছে দাঁতের, তো ক্রাউন আর রুট আছে, এটা তো ক্রাউন আর এটা হচ্ছে রুট। এই রুটের বাইরের লেয়ারটা থাকে বলে তাকে সিমেন্টাম বলি। আমাদের মাড়ি হচ্ছে যেটাকে বলে জিনজিভা, ওর অনেকগুলো জিনিস আছে। একদম মাথার অংশটাকে বলে জিনজিভাল মার্জিন, তারপরের টুকু বলে ফ্রি জিনজিভা। এইখানে আবার এইখানে একটু গ্যাপ আছে, মানে ভাঁজ আছে, সেটাকে আমরা বলি জিনজিভাল গ্রুপ। আর দাঁতের সাথে জিনজিভা যে জায়গাটা লেগে আছে তাকে আমরা বলি জাংশনাল এপিথেলিয়াম। দেখো না তোমরা, ওই যে যখন ইয়ে থাকে, কি বলো ওটাকে, এটা ব্যাপারটাকে বলে হচ্ছে রেলওয়ে স্টেশনের জাংশন, জাস্ট এখানেও সেম ওই জাংশন এপিথেলিয়ামগুলো থাকে, এই জন্য জাংশনাল এপিথেলিয়াম থাকে, এটা থাকে। এরপর আসো এখানে
এই জায়গাটাতে কিছু এরকম লিগামেন্ট অ্যাটাচ থাকে যেটা দাঁতকে ধরে রাখে, এটাকে আমরা বলি পেরিওডন্টাল লিগামেন্ট। এটাও তোমাদের আইটেমে আছে। এটাকে বলে, হাড্ডিকে বলে অ্যালভিউলার বোন। এইটা হচ্ছে আমার বেসিক স্ট্রাকচার, তোমাদেরকে জানাইলাম। আমাদের ক্লাসটা মনে হচ্ছে একটু বড় হয়ে যাচ্ছে, দেখি। দেখো এখন তোমাদের একটা ছবি দেখাই, এই ছবিটা আমি তুলছি। এটা একটা পেশেন্টের ছবি, ও আসছে চিকিৎসার জন্য, ওর দাঁতগুলো ফাঁকা ফাঁকা। তো এইখানে আমাদের শেখার জিনিস কি দেখো, আমরা এরকম খুব হাই রেজলিউশন ছবি তুলি, এবং এখানে দেখো এই যে এটা অংশ দেখতেছি, এইটা হচ্ছে এনামেল, এই পুরো সাদা অংশটা। আবার এটাই হচ্ছে কি ক্রাউন, এটাকে বলে ক্রাউন। আর এই যে উপরে এই যে দেখতেছো পিঙ্ক কালারের, এটাকে বলে জিনজিভা বা মাড়ি। যে জিনিসটা আমি দেখাইলাম যে আস্তে আস্তে আমরা ওর এই স্পেসটা ক্লোজ করে দিব। এই চারিপাশে মাড়ি টাড়ি আছে, এটা হচ্ছে আপার লিপস, আপার লিপস। এটা হচ্ছে লোয়ার লিপস। এটা হচ্ছে ওরাল স্ট্রাকচার। ইন্ট্রোডাকশনে বলা আছে যে তোমাকে আমি ওরাল স্ট্রাকচার সম্পর্কে যেন একটু জানাই। তো এটা আমারই একটা ছবি তোলা ক্যামেরাতে, সেটা আমি তোমাদেরকে দেখাইলাম। এখন আসো টার্মিনোলজি। আমরা আসলাম টার্মিনোলজিতে। টার্মিনোলজিতে এক্স্যাক্টলি কী হবে দেখো, আমরা যে ক্রাউন, একটা টার্ম তোমরা পাবা ক্লিনিক্যাল ক্রাউন, ঠিক আছে? ক্লিনিক্যাল ক্রাউন, ক্লিনিক্যাল ক্রাউন হচ্ছে কি, দ্য পোর্শন অফ দ্য টিথ ভিজিবল ইন দ্য ওরাল ক্যাভিটি। মুখের ভিতরে আমরা এনামেলের যে অংশটা দেখতে পাবো, ধরো এতটুকু জিনিস আমরা দেখতে পাবো, এইটা হচ্ছে ক্লিনিক্যাল ক্রাউন। কিন্তু ক্রাউনের অ্যাকচুয়াল যে ব্যাপারটা, সেটা এত দূর পর্যন্ত, কিন্তু এতটুকু আমরা দেখতে পাচ্ছি না। আমরা যতটুকু দেখতে পাচ্ছি এটা ক্লিনিক্যাল ক্রাউন। আর যেই পোর্শনটা টোটালটাই এনামেল দিয়ে ঘিরে আছে, এই যে আমি সেকেন্ড লাইন যেটা দিচ্ছি, এটা হচ্ছে ক্লিনিক্যাল, এটা হচ্ছে অ্যানাটমিক্যাল ক্রাউন, অ্যানাটমিক্যাল ক্রাউন। আর যতটুকু আমি দেখতে পাইছি এটা ক্লিনিক্যাল ক্রাউন। এখন আসো রুট, ক্লিনিক্যাল রুট। ক্লিনিক্যাল রুট কি বলছে, দ্য পোর্শন অফ দ্য টুথ হুইচ লাইস উইদিন দ্য অ্যালভিউলার বোন। এটা কি অ্যালভিউলার বোন। পুরাটা আমার এই যে রুটের এইখান থেকে এতটুক যতটুক আছে, এই রুটকে আমরা বলবো ক্লিনিক্যাল রুট। একদম হাড্ডির শেষ পর্যন্ত যতটুকু আছে। একটা হচ্ছে অ্যানাটমিক্যাল রুট। কাকে বলবো অ্যানাটমিক্যাল রুট? কাকে বলবো? দ্য পোর্শন অফ টুথ কভার্ড বাই সিমেন্টাম। আমরা বলছিলাম যে এই যে রুটের এইখানে দেখো একটা লেয়ার আছে, এই লেয়ারটা এই যে এতটুকু কভার হয়ে আছে। কিছু কিছু জায়গায় সিমেন্টাম একদম নেই, বাট কভার হয়ে আছে। এই জায়গাটা হচ্ছে, এইটা আমরা বলবো অ্যানাটমিক্যাল রুট। এরপর আসো সার্ভাইকাল মার্জিন। এরপর আমাদের যেটা টার্ম আছে কি, যেটা তোমাদের টিচার ধরবে, দ্য জাংশন অফ দ্য অ্যানাটমিক্যাল ক্রাউন অ্যান্ড অ্যানাটমিক্যাল রুট। যেই জাংশনে অ্যানাটমিক্যাল ক্রাউন আর রুটটা থাকবে, ওটাকে আমরা বলবো সার্ভাইকাল মার্জিন। এখন কোনটা সার্ভাইকাল মার্জিন? এখন যেই জায়গাটা আমি মার্কিং করতেছি, দেখো এখন যে জায়গাটা আমি মার্কিং করতেছি, এইটা হচ্ছে সার্ভাইকাল মার্জিন। তার মানে ক্রাউন আর রুটের মাঝখানে। ওকে, এখন তোমরা বয়ে গেলে একটা টার্ম পাবা অক্লুজাল সারফেস। আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি, যেটা হলো কি অক্লুজাল সারফেস। অক্লুজাল সারফেস হচ্ছে বলছে কি, দ্য বাইটিং সারফেস অফ পোস্টেরিয়র টিথ, মানে মোলার আর প্রিমোলার। আমাদের যে পেশন দাঁত আছে, এই পেশন দাঁতের এই জায়গাটা দেখো খুব সুন্দর। এই টোটাল এরিয়াটা, এই টোটাল এই বাউন্ডারির এই জিনিসটা, টোটাল এরিয়াটা যে যে ক্রস দিয়ে আমি টোটাল বর্ডারিং করলাম, এই টোটাল জিনিসটাকে বলে অক্লুজাল সারফেস। এরপর আসে বলো একটা টার্ম আছে কাস্প, এ প্রোনাউন্সড এলিভেশন অন অক্লুজাল সারফেস অফ টিথ, এটাকে বলে কাস্প। ওকে, কাস্প মানে হচ্ছে কি, ধরো একটা জিনিস এরকম যাচ্ছে,
এই জায়গাটা এরকম উঁচু হয়ে শার্প হয়ে আবার নেমে গেল, জাস্ট কাইন্ড অফ লাইক এ পাহাড়। ধরো তুমি যদি সাজেক যাবো কোথাও যায়, তুমি দেখবা যে কিছু পাহাড় এরকম উঁচু হয়ে গেছে, নিচে উপত্যকা আবার উঁচু হয়ে গেছে, টিতেও সেম সিমিলার স্ট্রাকচার আছে, ওগুলোকে আমরা কি বলি? কাস্প। আসো আসো দেখি কারা কাস্প। দেখো এই জায়গাটা প্রমিনেন্ট হয়ে আছে, গোল করে দিলাম, এই জায়গাটা প্রমিনেন্ট হয়ে আছে, উঁচু হয়ে আছে, দোজ আর কল কাস্প। ওকে, এরপরে আসো, এটা কিছু না, এটা মনে হয় অ্যাড হয়েছে এক্সট্রা ভাবে, এটা দরকার নাই। আসো সিঙ্গুলাম। হোয়াট ইজ সিঙ্গুলাম? বলছে এ বালজাস কনভেক্সিটি নেয়ার দ্য সার্ভাইকাল রিজিয়ন। দেখো এই টিতের এইখানে একটা টুম্বা আছে, উঁচু এরিয়া, এই উঁচু এরিয়াকে বলে সিঙ্গুলাম। এটাও ক্যানাইন টিতে পাওয়া যায়, অ্যান্টেরিয়র টিতে পাওয়া যায়। এইটা থাকবে কোথায়? ওরা বলছে যে নেয়ার দ্য সার্ভাইকাল রিজন। সার্ভাইকাল রিজন বলতে এই যে দিস রিজন, আমার একটু আগে বলছিলাম না সার্ভাইকাল মার্জিন, ঠিক সার্ভাইকাল মার্জিনের এই এরিয়াকেই বলে সার্ভাইকাল রিজন। এবং এইখানে কিছু দাঁতের এরকম একটা সুন্দর টুম্বা হয়ে থাকে। টুম্বা মানে কি? এলিভেশন, হাইলি বালজাস এলিভেশন থাকে, যেটাকে আমরা বলি সিঙ্গুলাম। তোমরা যখন ইন্ডিভিজুয়ালি তোমাদের দাঁত কিনতে হবে এবং যখন দাঁতগুলো কিনবা তখন কিন্তু তোমাদের এইগুলো দেখে দেখে পড়তে হবে। এরপরে আসো রিজ। রিজ মানে লিনিয়ার এলিভেশন থাকবে সারফেস অফ দ্য টিথ। দেখো লিনিয়ার এলিভেশনটা হবে কেমন? এইরকম, এরকম উঁচু হয়ে আবার নিচু না, আবার একটু উঁচু হয়ে, খুব বেশি উঁচু না, লিনিয়ার এলিভেশন। যেমন এইখানে আমাদের কোনো দাঁতে দেখানো, ওকে দেখি, এই জায়গাটা যদি দেখো, এটা কাস্প ছিল, এই যে এই জায়গাটা ছিল কাস্প। এখন দেখো এই জায়গাটা দিয়েও উঁচু আছে, এই সাইড দিয়ে উঁচু, ওই সাইড, এইগুলোকে বলে রিজ। সব থেকে উঁচু জায়গা হলো কাস্প, তারপরে থেকে একটু পাহাড়ের ঢালের মতো করে নেমে গেছে, এগুলোকে বলে রিজ। ঠিক আছে, এরপরে একটা টার্ম তোমাদের সামনে আসবে যার নাম কি? ইনসাইডাল মার্জিন। দেখো এইটা তোমাদের সবার সামনে, দেখো কুদালের মতো কিছু দাঁত আছে, এদেরকে আমরা কি বলি? সেন্ট্রাল ইনসিজর। এটা হচ্ছে ম্যাক্সিলারি সেন্ট্রাল ইনসিজর, এটাকে বলে ম্যাক্সিলারি সেন্ট্রাল ইনসিজর। এই দেখো আমি একটা লাইন টানবো এখন, ঠিক আছে, জাস্ট একটা লাইন টানলাম, একদম এই দাঁতের শুরুটা যদি আমি একটা মার্জিন আকারে টানি, এইটাকে আমরা বলি ইনসিজাল মার্জিন। দ্য কাটিং এজ অফ দ্য অ্যান্টেরিয়র টিথ অ্যানালোগাস টু ইট, এটা হচ্ছে ইনসিজাল মার্জিন। তোমাদের টিচাররাও এগুলো পড়াবে, বিভিন্ন বই থেকে পড়াবে। আমি যেগুলো বলতেছি, আমরা যেগুলো নোট দিতেছি অলমোস্ট সেম হবে, বাট আমরা বোঝাই দিতেছি, তুমি জিনিসটা বুঝে নাও। এরপরে আসো মার্জিনাল রিচ। হোয়াট ইজ মার্জিনাল রিচ? মার্জিনাল রিচ কি? একটা রিচ থাকবে, উঁচু এলিভেশন থাকবে অন দ্য মিজিয়াল আউটার ডিস্টাল এজ, অক্লুজাল সারফেসে থাকবে, পোস্টেরিয়র টিতে, সাম অ্যান্টেরিয়র টিতেও থাকবে। ইকুইভ্যালেন্ট রিচ ফিচার অ্যাজ লং অ্যাজ লেফট অফ দ্য কাস্প অ্যান্ড রিচ অ্যান্ড ফোসা অ্যারাউন্ড। এখন আমরা ফোসা কি এটা এখনো পড়ি নাই, পড়বো সামনে। মার্জিনাল রিচটা এক্স্যাক্টলি এখানে কি বলতে চাচ্ছে? মার্জিনাল রিচ হচ্ছে, দেখো এটা একটা দাঁত, এটা একটা প্রিমোলার টিথ। ধরো এইটা হলো আমার ওরাল ক্যাভিটির মিড লাইন। মিড লাইন যদি থাকে তাহলে এটাকে আমরা মিজিয়াল সারফেস বলবো, আর এই সাইডেরকে বলবো ডিস্টাল সারফেস। ওকে, ডিস্টাল সারফেস। এখন এই এরিয়াতে আমি দেখো একটা মার্কিং টানবো, একটা ট্র্যাকিং টানবো। এই এরিয়াতে যে এলিভেশন এরিয়া থাকবে, এই যে দেখো একটা এলিভেটেড এরিয়া আছে, এই যে এটা
এইটা কিন্তু কাস্প, এইটা কিন্তু কাস্প, একদম টপ বালজাস এরিয়া, সব থেকে উঁচু, এটা কিন্তু কাস্প। আর এই যে আমি দুটো লাইন টানলাম দুই সাইডে, একটা মিজিয়াল রিজ, একটা ডিস্টাল রিজ, যেটা মিজিয়াল সাইডে এটা মিজিয়াল রিজ, যেটা ডিস্টাল সাইডে রাখলাম এটা ডিস্টাল রিজ। আচ্ছা, মিজিয়াল আর ডিস্টাল এই ব্যাপারটা আমরা আস্তে আস্তে পড়বো সামনে, এটা ওটা টার্মিনোলজি মধ্যে পড়ে। এখন আসো ফিশার। ওকে, ফিশার, ফিশার ফিশার বলতে ব্যাপারটা হচ্ছে যদি আঁকি, এরকম কিছু লাইন। এখন দেখো ফিশার কি, এ লং ক্লেফট, ক্লেফট মানে কি, একটা ডিপ্রেশন বা ভাঁজ, দুইটা এলিভেশনের মাঝখানে একটা ভাঁজ, বিটুইন কাস্প অর রিজ। এখন আসো এই দাঁতের ভিতরে ফিশার কারা। এখন আমি একটা লাইন টানতেছি, দেখো এই যে চিকন লাইন চলে গেল, দেখছো? আমি এখন যে রেড মার্কিংটা করলাম, এইটা হচ্ছে কি ফিশার। এই দাঁতের মাঝে মাঝে যে একদম ডিপেস্ট এরিয়া আছে, খাজ আছে, এটা হলো ফিশার। এরপরে আসো বলছে হোয়াট ইজ ফোসা। ফোসা হচ্ছে রাউন্ডেড ডিপ্রেশন ইন দ্য সারফেস অফ টুথ। ওকে, আসো এখন আমরা ডিপ্রেশন, সরি হ্যাঁ ডিপ্রেশনই খুঁজি। ফিশারগুলো আমি মুছে দিচ্ছি। ফিশার তো বুঝতে পারছো। তোমাদের কোনো কোশ্চেন থাকলে লিখতে পারো। তোমাদের কি কোনো কোশ্চেন করছো তোমরা? আমরা পড়তেছিলাম ফোসা। এই যে একদম সেন্ট্রাল পয়েন্টটা এখানে একটা, একদম সব ফিশার মিলে এখানে এসে যে একটা ডিপ্রেস এরিয়া হয়েছে, এটাকে বলে ফোসা, এটাকে বলে সেন্ট্রাল ফোসা। আর এই সাইডেও একটা ডিপ্রেশন আছে, এগুলো কিন্তু সেন্ট্রাল ফোসা না, মিজিয়াল ফোসা আর ডিস্টাল ফোসা বলে। বাট দ্য সেন্ট্রাল ফোসা ইজ দ্য লার্জেস্ট ওয়ান, একদম ডিপেস্ট পয়েন্ট ওটা দাঁতের। এরপর আসো পিট। হোয়াট ইজ পিট? স্মল পিন পয়েন্ট ডিপ্রেশন পাবো, ফাউন্ড অ্যাট দ্য জাংশন অফ ডেভেলপমেন্টাল গ্রুপ অ্যাট দ্য টার্মিনাল এন্ড দোজ গ্রুপ। গ্রুপ মানে আমরা যেই জায়গাগুলো আলাদা করলাম সেইটা। যেমন এইটিতে দেখো এই জায়গায় একটা একদম ডিপ্রেশন আছে, এই একদম মাথায়। দিস ইজ দ্য পিট, দিস ইজ ওয়ান অফ দ্য পিট। একদম ছোট্ট একটা ডিপ্রেশন, ফোসার মতো না। এইখানে দেখো একটা ছোট্ট, সরি এইখানে একটা পড়ছে, এটাও একটা পিট, ছোট ডিপ্রেশন যেগুলোকে বলে সেগুলো। এরপরে আমরা অলমোস্ট আজকের মতো ক্লাসের আর দুই একটা জিনিস দেখব, যেটা হচ্ছে একটা ট্রান্সভার্স রিজ। ট্রান্সভার্স রিজ, ট্রান্সভার্স রিজটা কি? রিজ তো আমরা জানি একটা লিনিয়ার এলিভেশন হবে। এটা ট্রান্সভার্স কখন হবে? যখন ইউনিয়ন অফ টু ট্রায়াঙ্গেল অফ রিজ দ্যাট মেড বাক্য লিঙ্গুয়ালি। এখন আমরা বাক্যাল আর লিঙ্গুয়াল জিনিসটা পড়ি নাই, এই জন্য এখন কঠিন লাগতে পারে। দেখো এটা একটা প্রিমলার টুথ, এই যে এলিভেশন, কাস্পের এই এলিভেশন আর এই এলিভেশন, এই দুটো যে জয়েন করে গেল, এই যে জয়েন্টটা হলো এটাকে বলে ট্রান্সভার্স রিজ। দুইটা কাস্পের পর থেকে এলিভেশনগুলো যখন এসে এক জায়গায় মিট করে, সেটা যদি আমি একটা মার্কিংয়ের মধ্যে ফেলি, এটাকে আমরা বলবো ট্রান্সভার্স রিজ। ঠিক আছে? এরপর আসো অবলিক রিজ। অবলিক রিজ, অবলিক রিজ কি? দেখো এখানে বলছে এই অবলিক রিজ ইউনিক রিজ থাকবে, অনলি পাবো আমরা কোথায়? ম্যাক্সিলারি মোলার টিথ।
তোমাকে কিন্তু টিচার ভাইভাতে এটা জিজ্ঞেস করবে যে ট্রান্সভার্স সিরিজ কোথায় পাওয়া যায়, ম্যাক্সিলারি মোলারে পাবো। এইটা রান করবে ডায়াগোনালি অ্যাক্রস দ্য অক্লুজাল সারফেস ফ্রম মিজিওলিঙ্গুয়াল কাস্প টু দ্য ডিস্টালিঙ্গুয়াল কাস্প। দেখো আমরা যখন টুথ মরফোলজি পড়বো তখন এই যে এখানে এটার কিন্তু কাস্প আছে, এইটা একটা কাস্প, 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 এখানে 5টা কাস্প আছে। তো এইটা যদি আমি মিজিয়াল সাইড ধরি, মিজিওবাক্কাল, ডিস্টোবাক্কাল, মিজিওলিঙ্গুয়াল, ডিস্টোলিঙ্গাল, এটা ডিস্টাল সারফেস, এটা মিজিয়াল সারফেস। মিড লাইন মানে মিজিয়াল, মিড লাইন থেকে দূরে মানে ডিস্টাল। সহজ কথা, আর কোনো ইয়া নাই। এই যে কাস্প আছে, এই কাস্পের ভিতরে ওরা বলছে যে ইলিভেশন একসাথে মিশে যাবে। কোনটা? অক্লুজাল সারফেসের মিজিওলিঙ্গুয়াল কাস্প থেকে ডিস্টোবাক্কাল কাস্প। তাহলে এইটা মিজুয়ার, এইটা হচ্ছে বাক্কাল মানে বাইরের দিকে, যেটা আমরা সরাসরি দেখতে পারি। আর লিঙ্গুয়াল হচ্ছে বা প্যালাটাল হচ্ছে ভিতরের দিকে। একটা দাঁতের একটা অংশ আমরা বাইরে থাকে যেটা আমরা দেখতে পারি, আর একটা ভিতরে থাকে যেটা আমরা দেখতে পারি না। ঠিক আছে? তো এই যে দেখতে যেটা আমরা ভিতরে দেখতে পারি ওটাকে বলে লিঙ্গুয়াল সারফেস, আর যেটা দেখতে পারি ওটা বাক্কাল সারফেস। ধরো আমরা যখন হাসি, যে দাঁতগুলো দেখা যায়, ওই দাঁতের যে সাদা অংশটা দেখা যায় ওকে বলে বাক্কাল সারফেস। ওইটা আমরা আরও পড়বো। আজকে আমরা জাস্ট অবলিক রিচ পর্যন্ত পড়ে শেষ করব। এটার আরও কিছু পোর্শন আছে যেটা ফুল কোর্সে তোমাদের আজকে অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। ফুল কোর্সে ক্লাসগুলো আসবে, ওখানে ক্লাসগুলোতে আমরা একটা একটা পার্টিকুলারলি আরও সুন্দরভাবে পড়বো, জানবো। দেখো এখানে এই যে 4টা কাস্প, এই কাস্পের ভিতরে বলছে যে মিজিও লিঙ্গুয়াল, এটা যেহেতু লিঙ্গুয়াল, লিঙ্গুয়ালের মিজিয়াল তার মানে এই কাস্প, তাই তো এই কাস্প। আর বলছে ডিস্টোবাক্কাল, এটা ডিস্টাল সাইজের এই বাক্কাল, এই 2টা কাস্প। এই 2টা কাস্পের যে ইলিভেশনের রিজটা থাকবে, এইটাকে বলে অবলিক রিজ। দেখো এইটাকে আমরা যখন লাইনটা নিই এটাকে আমরা কি বলি? ভার্টিক্যাল লাইন, তাই তো? বা তোমরা বলবা ট্রান্সভার্স লাইনও বলতে পারো। আর একটা লাইন যদি আমি এইভাবে টানি তাহলে অ্যানাটমিতে বলে অবলিক লাইন। ঠিক আছে? 2টা লাইন যদি পাশাপাশি যায় তাকে বলি প্যারালাল লাইন। ওকে, তাহলে আমরা যেটা পড়ছি, একটা বলছি ট্রান্সভার্স রিজ, একটা মাথা থেকে একটা মাথা যদি সোজাসুজি আসে তাকে আমরা বলবো ট্রান্সভার্স রিজ। আর যদি কোনাকুনিভাবে যায় তাহলে তাকে কি বলবো? অবলিক রিজ। আমি বলছি আবারও, জিনিস আরও কিছু টার্ম আছে যেমন ম্যামিলন, এমব্রেশার। তো এই জিনিসগুলো আমরা ক্লাসগুলোতে জানবো। এটাতে আজকে আপাতত এটা থাক। আমরা বেশ একটা সময় তোমাদেরকে পড়াইছি, যতগুলো জিনিস পড়াইছি এগুলো নোট ডাউন করো, দেখো, এই ছবিগুলো দেখো, এগুলো দেখে আরেকবার রিভিউ করো, ডিকশনারি নাও, নিয়ে পড়া শুরু করো। আর আজকেই তোমাদের মানে ডেন্টালের ফার্স্ট কার্ডের কোর্সগুলোর সব ডিটেলস পোস্ট পেয়ে যাওয়া, অ্যাডমিশনের প্রসিডিউর তোমাদের মেন্টর, আমাদের যে চিফ মেন্টর আছে ও সব কিছু রেডি করে গ্রুপে দিয়ে দিবে, পোস্ট হয়ে যাবে। তো ঠিক আছে, আমরা আজকে এতটুকু শুরু করি, কারণ প্রথম দিন যদি আমরা অনেক বেশি কিছু জানতে চাই বেশ কঠিন হয়ে যাবে, কারণ তোমরা জাস্ট রিসেন্টলি শুরু করছো। তারপরও আমি আজকে অনেকগুলো পড়া দিছি, অনেক ইনফরমেশন তোমাদেরকে দিছি। আর একটু কম ইনফরমেশন দিলে হয়তো, বাট তারপরেও যেহেতু প্রথম দিন অভ্যাস করো, চ্যালেঞ্জ নেওয়ার অভ্যাস করো। ডেন্টিস্ট্রিতে চলে আসছো, হতাশ হওয়ার কিছু নাই, এটাতে অনেক ভালো অপরচুনিটি আছে। তুমি এন্টারপ্রেনার হইতে পারো, নিজে চেম্বার দিয়ে কাজ করতে পারো, গভর্নমেন্ট জবে সার্কুলার থাকে, আর্মি ডেন্টাল কোর আছে। তুমি নিজেকে সুন্দরভাবে তৈরি করলে বিদেশে লাইসেন্স এক্সাম দিয়ে খুবই পশ লাইফ লিড করবে। বিদেশের সব থেকে রিচ ক্যাটাগরি এবং ক্যাটাগরি এ সিটিজেন হচ্ছে ডেন্টিস্ট। বাংলাদেশের যতজন ডেন্টিস্ট লাইসেন্স এক্সাম পাস করে ওইখানে প্র্যাকটিস করছে, তাদের লাইফস্টাইল দেখলে তোমরা ইন্সপায়ার হবা। আমি দেখি 2-1 জনের ব্যাপারে শেয়ার করতে পারি তাদের অনুমতি নিয়ে, যেখানে
তোমরা হতাশ হও না যে ডেন্টালে আসছো, মন খারাপ করার কিছু নেই। বাংলাদেশের পার্সপেক্টিভে অনেক হতাশাজনক কথাবার্তা বলবে, তোমার সিনিয়র বলবে, তারপর তোমার টিচার বলবে, দে আর এমনভাবে বলবে আরে এটা কি লাগবে না এই সেই। না, তুমি একটা জিনিস শুরু করছো, শেষ করো। দেখো থ্রি ইডিয়টসে কিন্তু আমির খান একটা কথা বলছে যে কাবিল বানো, কামিয়াবি তোমরা পিছে আয়েগা। এক্স্যাক্টলি তাই। তুমি ডেন্টালেই যদি ভালোভাবে নলেজ আর স্কিল নিতে পারো, যে কোনো দেশ তোমাকে ইজিলি কোপ আপ করে নিয়ে যাবে। ইভেন তুমি বাংলাদেশেও অনেক টাকা কামাইতে পারবা। আমাদের বাংলাদেশে এটা একটু খারাপ শোনায়, আমাদের বাংলাদেশে মেইনলি সবাই সবাইকে রেসপেক্ট করে কি, কে কত টাকা কামায়, কে কি করছে। ডেন্টিস্টের সব থেকে ভালো জিনিস হচ্ছে হালাল কামাই। তুমি রোগীকে চিকিৎসা দিচ্ছ, সুস্থ করতেছো, তার বিনিময়ে টাকা নিচ্ছ। এইখানে ব্যবসা জড়িত, চিকিৎসার ব্যাপার জড়িত। আমি তোমাকে মোটিভেশন দিচ্ছি না, রিয়েলিটি বলছি। তুমি তোমার ব্যাচে অনেকজন থাকবে, কেউ শেষ করতে পারবে না, কেউ করবে, কেউ বিসিএস দিয়ে অ্যাডমিন ক্যাডারে যাবে, ফরেন ক্যাডারে যাবে, ডাক্তারদের এরকম যাচ্ছে। সবার পার্সোনাল চয়েস আছে, পোটেনশিয়ালিটি আছে। তোমার যেহেতু চলে আসছো, পোটেনশিয়ালিটিটা এখানে ইউজ করো, সুন্দরভাবে বিডিএসটা শেষ করো, সব কিছু শেষ করো, প্রত্যেকটা জিনিস কনসেপ্ট ক্লিয়ার করো। দেখো আমি আজকে তোমাদের যেগুলো পড়াইছি এইগুলো রিটেন ভাইবা কভার করে যাবে। এইগুলো তোমরা আবার রিপিট করে দেখো, তোমাদের টিচারের ক্লাস করো। আমি বিশ্বাস করি যে আজকে তোমরা যারা এই ক্লাসটা অ্যাটেন্ড করছো, এরপর তোমাদের লেকচার ক্লাসে যখন এইগুলো তোমাদেরকে বলবে, জানবে, দেখাবে, এত সুন্দর প্রেজেন্টেশন করে হয়তো নাও দেখাইতে পারে, বা জানি না, মনে হয় দেখাবে না। আমি যতটুকু জানি যে সেইভাবে দেখাবে না হয়তো, বাট তোমরা জিনিসটা কোরিলেট করতে পারবা। যখন কোরিলেট করতে পারবা, ক্লাসে অ্যান্সার করতে পারবা, টিচার তোমার প্রতি পজিটিভ মাইন্ডসেট করবে, তোমার কনফিডেন্ট বাড়বে, তুমি ভালো করবা। যখন তুমি ভালো করবা, তুমি যদি একটা ফার্স্ট প্রপে ভালো করো, তাহলে সেকেন্ড প্রপেও করবা, থার্ড প্রপেও করবা, একটা সিরিয়ালি যাবে, এরপরে তোমার ক্লিনিক্যাল কাজ শুরু হবে। ওইটা আর একটা জার্নি, সেখানেও তোমাকে কিছু শিখতে হবে। থিওরি ক্লিনিক্যাল মিলে, মেনলি ডেন্টালের ভিতরে কেমিস্ট্রি আছে, ফিজিক্স আছে এবং আর্কিটেকচার, তিনটা জিনিসই আছে, সব কিছুর মিশায়। দেখো আমি আজকে যেগুলো পড়াচ্ছি, এই টার্ম প্রথম যখন আমাকে পড়ানো হয়েছে, আমি অনেক, আমার মাথা হ্যাং হয়ে গেছে, জ্যাম হয়ে গেছে। আমি জানি স্টিল তোমাদের ভিতরে কয়েকজনের এরকম হয়েছে, এবার হওয়া স্বাভাবিক। এইখানে কোনো হতাশাও না। ক্লাসটা রিপিটেডলি, যেহেতু লাইভ ক্লাস তোমাদের প্রথমটা দেওয়া হয়েছে, তোমরা এটা রিপিটেডলি করো। যতটুকু টার্ম বলছি, হিস্ট্রিগুলো আবার মুখস্থ করার দরকার নেই, হিস্ট্রিতে আমি খালি একটাই বলছি। এখন যদি আমি রিভিউ করি তোমাদেরকে, যে জিনিসগুলো আমি পড়াইছি তার ভিতরে ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো একটু রিভিউ করে দিই জাস্ট খুব অল্প সময়ে। দেখো এই টার্মিনোলজিগুলো ভেরি ইম্পর্টেন্ট। ক্লিনিক্যাল ক্রাউন, অ্যানাটমিক্যাল ক্রাউন, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইখানে আমি একটা আমার নিজস্ব ছবি দেখাইছি। একদম ডেন্টালের বেসিক স্ট্রাকচারগুলোকে, নামগুলো তোমাকে ইন্ট্রোডিউস করাইছি। আস্তে আস্তে আমরা ডিটেলসে যাব। হ্যাঁ, ডেন্টাল ফর্মুলা পড়াইছি, এটা রিটেনে বারবার আসছে, ভাইভাতে ধরবে, এটাই ইয়ে করবা। যেমন আমি তোমাকে বলছি যে এই জিনিসটা কোথায় পাওয়া গেছে, দেখো অরব্যান্সে পাওয়া গেছে, ঠিক আছে? এই জিনিসটা অরব্যান্স, প্রত্যেকটা জিনিসের রেফারেন্স দিয়ে বলছি। রেফারেন্স দিয়ে বলছি এই কারণে, কেউ আবার ভুলে বলো না যে এটা সামিউল ভাই পড়াইছে, কারণ এটা আমি পড়াই নাই, এটা আমি এই বই, টেক্সট বই থেকে তোমাদের জন্য নিয়ে আসছি। এইটাই আমি মুখস্থ করছি, এইটাই আমি পরীক্ষায় লিখছি, আমিও পাশ করছি, তোমরাও এইগুলো লিখেই পাশ করবা। তো রেফারেন্স আমার নাম দিলে যেটা হবে, টিচার কনফিউশনে পড়বে এবং তোমাকে বকা টাকা দিবে। সবসময় রেফারেন্স ইউজ করবো টেক্সট বইয়ের। আমি ইমপ্রেশন ভালো করার সব টিপস দিয়ে দিছি আজকে। ইমপ্রেশন একবার ভালো হয়ে গেলে আর টেনশন করো না। আর এই যে আইটেমে অবশ্যই তোমার টিচার যা পড়াবে ওইটাই পড়বা। হ্যাঁ, আমাদের শুরু হলো ক্লাসটা, সামনের ক্লাসগুলো আরও মজার হবে, এক্সাইটিং হবে, বেশ নতুন নতুন জিনিস আসবে। ডেন্টালের সাবজেক্টগুলো একটু প্রথমে তোমার কাছে মনোটোনাস বা একটু বোরিং বোরিং লাগতে পারে, বাট এটা আস্তে আস্তে চলে যাবে, কারণ এই টার্মগুলো এরকম, আমরা অভ্যস্ত না তো। যেমন এই জিনিসটা রিটেনে আসবে, আমরা এটা তোমাদেরকে বলছি প্রাইমারি ডেন্টিশন কি, এরপরে আমরা আরও 2-3 স্ট্রাকচার আছে, ওইটা আর একটা ক্লাস হবে। হ্যাঁ, ওই ক্লাস দেওয়া শুরু করব। আজকে তো মোটামুটি যতটুকু পড়লাম এতটুকু শুরু হোক। আর কোর্সে তোমরা এনরোল হয়ে যাও।
এনরোল হয়ে গেলে যেহেতু তোমাদের কিছুদিন পরে ক্লাস শুরু হয়ে যাবে, একটা জিনিস কি, তোমাদের যখন ক্লাস শুরু হবে টিচাররা ধাম করে আসবে, ওরা কি পড়াইতেছে না পড়াইতেছে তুমি বুঝতেছো না বুঝতেছো, না বুঝলে কোশ্চেন করো, লিখো, তাহলে এই জিনিসগুলা থাকবে। ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতো শেষ। আমরা এখানে বেশ কিছু জিনিস নিয়ে তোমাদের ইন্ট্রোডাকশনটা শুরু করে দিয়েছি। এরপরে ক্লাস শিডিউল পেয়ে যাবা, কোর্সের ডিটেলস পেয়ে যাবা, কোর্সে যারা এনরোল হবে এরপরের ক্লাসগুলোতে পেয়ে যাবা। পরের ক্লাসগুলোতেও আমি আশা করছি খুব এক্সাইটিং নতুন জিনিস তোমাদের সামনে আনবো। ওকে, ঠিক আছে কিডস, শুরু করো পড়ালেখা। শুভকামনা। ভয় পাওয়ার দরকার নাই, হতাশ হওয়ার কিছু নাই। তুমি যদি ভালো পোটেনশিয়াল হও, তোমার যদি মেরিট থাকে, তুমি যদি চেষ্টা করো বা হার্ডওয়ার্কিং করো, যে কোনো কিছু একটা করো, তুমি এটাতে ভালো করবা, নো ডাউট। কোনো কম্পেয়ার করার জন্য নাই, কারণ ওরিয়েন্টেশন ক্লাসে আমি তোমাকে রুলস অফ 4C বলছিলাম। 4টা সি থাকে, যেই 4টা সি এর কারণে সবাই হারায় যায়। ওই 4টা সি এ তুমি এলিমিনেট করে দাও, তুমি সাকসেস হবা। ওকে, শেষ। আসো। তুমি দেখো দেখি আমি মেডিকেলের কোশ্চেন ক্লাসটা শেষ করি। এটা ভাই, এই যে ইনলাইভ ভিডিও আছে না, এটা করে দিবেন।